নিঝুম ভাই, আমরা জানি আপনি অনেক ব্যস্ত মানুষ। আপনি আপনার নিজের প্রফেশনাল কাজকর্মের পাশাপাশি আপনার মুক্তিযুদ্ধের পক্ষের শক্তির অন্যতম গুরুত্বপূর্ণ একজন মানুষ হিসেবে দেশে বিদেশে ঘুরে বেড়ান। অনেক কাজকর্ম নিজ উদ্যোগে করে থাকেন। কিন্তু ইদানিং সময় আমরা দেখতে পাচ্ছি যে আপনাকে নিয়ে অনেক প্রশ্ন তোলা হচ্ছে। অনেকে অনেক অভিযোগ করছে। আপনি কারো কাছে তো কোনো কিছু জবাব দিতে বাধ্য নন, কিন্তু তারপরেও একজন জনপ্রিয় মানুষ হিসেবে আপনি আপনার ভক্তদের কাছে জবাব দিতেই পারেন, সেখানেও আমি দোষের কিছু দেখি না। তো সেই জায়গা থেকে আপনাকে আজকে আমরা একটু আসামির কাঠগড়ায় দাঁড় করাই। আপনার যদি সেক্ষেত্রে কোনো সমস্যা না থাকে এবং আপনার অনুমতি নিয়েই আমি এটা রেকর্ড করছি। তো সেই জায়গা থেকে আপনি যদি একটু কাইন্ডলি বলেন যে আমরা দেখি অনেক মানুষ আপনাকে ভালোবাসে, প্রচুর মানুষ আছে আপনাকে ভালোবাসে, আপনাকে নিয়ে নিয়মিত লেখে, তারা তাদের ভালোবাসা প্রকাশ করে। কিন্তু একই সাথে আমরা দেখি যে একটা ক্ষুদ্র অংশ তারা আপনাকে, তার অংশ মানুষ সংখ্যায় হয়তো ক্ষুদ্র, কিন্তু তাদের সমালোচনার ধরনটা ক্ষুদ্র না, বা সেটা খুব একটা ভালো না আমি বলবো। বা তারা তো এই যে মানুষগুলো, তারা আপনাকে নিয়ে যে সমালোচনা করে, এবং তারা দেখি যে তারা শুধু সমালোচনাই করে যায়, ঘৃণা ছড়ায়। আমি প্রায় 6-7 দিন ধরে দেখতে পাচ্ছি যে তারা আপনার বিরুদ্ধে কথা বলেই যাচ্ছে। নামগুলো আমি বলতে চাচ্ছি না, তারা যে যাই হোক, কিন্তু এই ব্যাপারটা কি, তারা মানে এটা কেন করছে, তারা বা এটা কেন হচ্ছে বলেন তো। আমি প্রথম প্রশ্ন হচ্ছে যে, ধরেন অন্য কোনো সময়টা যদি হতো আমি হয়তো এটা ব্যাখ্যা করতে পারতাম। এই মুহূর্তে আমার জন্য এটা খানিকটা উইয়ার্ড বা অদ্ভুত বলা যেতে পারে। ধরা যাক যে মুক্তিযুদ্ধ চলছে, মুক্তিযুদ্ধে দুজন মুক্তিযুদ্ধ করছে। এখন একজন মুক্তিযোদ্ধা, আপনারা কোনো একটা অপারেশনে যাচ্ছেন বা যুদ্ধ করে যাচ্ছেন, স্ট্র্যাটেজি সাজাচ্ছেন। ওই সময়ে প্রশ্ন করা হলো যে অমুক মুক্তিযোদ্ধা তো অমুক দিন মারামারি করেছেন, এটার জবাব দেন। ভয়ানক রকমের অপ্রাসঙ্গিক একটা ব্যাপার যে আপনার সামনে পাকিস্তানি বাহিনী, মারতে হবে পাকিস্তানি বাহিনীকে। আপনার কবে আপনি কার সাথে মারামারি করেছেন, ওই জায়গাতে কমপ্লিটলি অপ্রাসঙ্গিক। হ্যাঁ, মুক্তিযুদ্ধের পরে তিনি যদি ধরা যাক যে নীতি এবং নৈতিকতা নামে কোন একটা সাবজেক্ট আছে যেটা শিক্ষক তিনি হবেন, তখন প্রশ্ন আসবে যে আপনি অতীতে যে মারামারি করেছেন এটা কি ভবিষ্যতে করবেন কিনা, বা কেন করেছেন সেটার ব্যাখ্যা। কিন্তু আমার প্রশ্নের জায়গাটা হচ্ছে যে আমার কাছে তো মনে হয় আমি একটা যুদ্ধক্ষেত্রের মধ্যে আছি। 5ই অগাস্টের পর আমার নেত্রীকে একটা নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। রাইট। আমাদের 5 লক্ষ নেতাকর্মী জেলে পোড়ানো হয়েছে, পুড়িয়ে দেওয়া হয়েছে, ভেতরে ঢোকানো হয়েছে, অমানবেতর জীবন যাপন করছে। 120 জনের উপরে সংসদ সদস্য আটক, কর্মীকে খুঁজে না পেয়ে মাকে খুন করছে, বাবাকে দেখতে এসে রাতের আধারে বাবাকে দেখতে এসেছে এক নজর, পরদিন সকালে ছেলের জবাই করা লাশ পাওয়া গেছে। আমাদের নেতা কর্মীদেরকে লক্ষ লক্ষ নেতাকর্মী পরীক্ষা দিতে পারেনি, মব অ্যাটাক হচ্ছে, যাদেরকে আদালতে নিয়ে যাওয়া হচ্ছে তাদের উপর আক্রমণ হচ্ছে, আমাদের কার্যালয়ে, আমাদের অফিস আদালত বাড়ি ঘর ধ্বংস করে পুড়িয়ে দেওয়া হয়েছে। আমার নামে 150-এর মতো মামলার সংবাদ আমি পেয়েছি। আমার বাবার বয়স 86 বছর বয়স, তাকে দেখতে আমি বাংলাদেশে যেতে পারি না। আমার মা ক্যান্সার 4 স্টেজে আক্রান্ত। এখন আর 4 স্টেজ নাই, এটাকে বলে মেটাস্টেটিস, অর্থাৎ আমার মার পুরো শরীরে ক্যান্সার ছড়িয়ে পড়েছে। মেটাস্টাসিস মানে ক্যান্সার এক জায়গাতে ছিল, এখন এটা পুরো শরীরে ছড়িয়ে গেছে। বাঁচানোর জন্য চেষ্টা করছি, দিন রাত পরিশ্রম করে যাচ্ছি টাকা পয়সার জন্য, যে মাকে বাঁচাতে হবে। আমি তো একক না, তো ভাই বোনরা মিলে সহায় সম্পত্তি যে আছে এগুলো মিলে চেষ্টা করছি। এরকম একটা ভয়ঙ্কর অবস্থা, যেখানে কাদের সাথে যুদ্ধ করছি, স্বাধীনতা বিরোধী তাদের সাথে যুদ্ধ করছি। এরকম একটা জায়গাতে
আমার বিরুদ্ধে, আমি তো চেষ্টা করছি, ধরেন আমি এককভাবে না, আমরা অনেকেই চেষ্টা করছি, অনেকেই, অসংখ্য মুক্তিকামী মানুষরা। নেত্রী 17-18 ঘন্টা ফোনে কথা বলেন, এইরকম একটা জায়গাতে আমাকে নিয়ে সমালোচনা 100 কোটি বার হবে। আমি কি সমালোচনার বাইরে কেউ? বাট আমার কথা হচ্ছে ওয়াই নাও? কারণ আমাকে ধরেন আপনি একটা সমালোচনা এখন করলেন, এই যে ধরেন আমি আপনার একটা উত্তর দিচ্ছি, আপনাকে আমি আজকে বলেছিলাম যে আজকে আমি আমেরিকান ট্রেড ডিলটা নিয়ে পড়ছি, আমাকে কালকে এটা নিয়ে একটা ভিডিও বানাতে হবে, হামে মানুষ মারা যাচ্ছে, জিসুমিয়া চুক্তি হবে, আকসু চুক্তি হবে, অনেক ঘটনা ঘটছে, আরো আপনাকে অনেক নতুন নতুন ঘটনা বলেছি যে পৃথিবীর বিভিন্ন জায়গাতে গেছি, সেখানকার ডিপ্লোম্যাটিক রেসপন্সটা কি, সেগুলো নিয়ে ভিডিও বানাতে হবে, মানুষকে নানান ধরনের বইয়ের রিভিউ লিখতে হবে। এগুলো না করে আমি আপনাকে আমার বিরুদ্ধে আসার সমালোচনার জবাব দিচ্ছি। রাইট। এখন এই ভিডিওটা করতে তো সময় লাগে, কথা বলতেও সময় লাগে, রাইট। এই সময়টা আমি আমার সমালোচনার উত্তর দেব। আলটিমেটলি এখানে তো দিস ইজ নট দ্য টাইম। আলটিমেটলি এখানে তো জামাত বিএনপির এজেন্টরা বাসবন হচ্ছে আর কি। এক্স্যাক্টলি। হ্যাঁ, এই জিনিসটা একমাত্র চাবে জামাত, বিএনপি, তারপরে এই এনসিপি, অর্থাৎ স্বাধীনতার বিরুদ্ধে রাইট উইং যারা আছে তারা। রাইট। কিন্তু যারা মুক্তিযুদ্ধের পক্ষের বলে দাবি করে এবং এই কাজটা করছে, রাইট, তারাই মূলত এই শিবির জামাতের এজেন্ট। গুপ্ত আপনি বলতে চাচ্ছেন? কমপ্লিটলি। আচ্ছা আচ্ছা, আপনি একটা সুন্দর কথা বলছিলেন যে যোদ্ধারা যুদ্ধ করছে, তার মাঝখানে অভিযোগ আনা হচ্ছে উনি গত পরশুদিন মারামারি করেছে। এটা শুনে আমি অন্য একটা জায়গায় মিল পেলাম। আপনি দেখবেন যখন এটা শয়তানবাদের একটা কাজ বেসিক্যালি, যারা মানুষকে ম্যানিপুলেট করার ট্রাই করে। যেমন আপনি দেখবেন যে যখন একটা মেয়ে ধর্ষিতা হয়, হ্যাঁ, তখন দেখবেন যে একটা গ্রুপ সরব হয়, তারা বলার চেষ্টা করে এই মেয়ে তো গত 4 দিন আগে ওড়না পড়েনি, হ্যাঁ, কিন্তু যে ছেলেরা ধর্ষণ করেছে ওরা আবার একটা বয়স কম। এই যে ব্যাপারটা, হ্যাঁ, আপনি হয়েছে ধর্ষণ, তাই না, আপনি ওড়না 5 দিন আগে পড়ছে কিনা ওর বয়স, ইট ডাজন্ট ম্যাটার, তাই না? এই যে ব্যাপারটা, এই যে ম্যানিপুলেট করা মানুষকে, একটা জিনিস হালকা করে দেওয়া বা আরেক জায়গায় ডাইভার্ট করা, ঠিক আছে। এটা এখানে আরেকটা ব্যাপার আছে, সেক্ষেত্রে হচ্ছে যে যারা সমালোচনা করছে তারা আমাকে মনে করছে যে আমার ট্রাস্ট ইস্যু আছে, রাইট, আমাকে বিশ্বাস করা হয়তোবা যায় না, রাইট, বাংলাদেশ আওয়ামী লীগের কোনো ক্ষতি হতে পারে আমাকে ঘিরে, রাইট। এইটা মনে হয় একটা ইস্যুজ আছে, সেটা একটা জবাব আছে। যদি আপনার এই প্রশ্নটা থাকে তাহলে আমি জবাব দিতে ওই প্রসঙ্গে আমি শেষে আবার পরে আসি। তার আগে আপনি একটু বলেন নিঝুম ভাই যে এই আপনি তো আওয়ামী লীগের পক্ষে অনেক সরব। আমি আওয়ামী লীগ শব্দটা হয়তো সরাসরি বলা উচিত না, কারণ আপনি অ্যাকচুয়ালি মুক্তিযুদ্ধপন্থী একজন মানুষ, উদারপন্থী মানুষ। আমি যদি এখন আমাদের দেশে বেসিক্যালি আওয়ামী লীগ ছাড়া এটাকে ধারণ করে না, আমি যদি ঠিকভাবে বুঝে থাকি। এবং আওয়ামী লীগ তো বেসিক্যালি এই দেশের স্রষ্টা, বেসিক্যালি দেশে জন্ম দিয়েছে, এবং আওয়ামী লীগ এই দেশকে ধারণ করে, দিন শেষে মুক্তিযুদ্ধকে ধারণ করে, গণতন্ত্রকে ধারণ করে, উদারপন্থাকে ধারণ করে। তো সেই জায়গা থেকে আপনি আওয়ামী লীগের পক্ষে আপনার কথা বলতে হয়, দ্যাটস আন্ডারস্ট্যান্ডেবল। কিন্তু এই আপনার তো এই দলে কোনো সদস্য পদ নেই, হ্যাঁ, তাহলে কেন, মানে আপনি এগুলো মানে কেন করছেন এভাবে সেলফলেসলি, হয়তো বলা যায়, এটা কেন? কারণ আমি এই সংকটটাকে শুধু আওয়ামী লীগের সংকট বলে মনে করি না। আচ্ছা, যদিও আপনি ঠিকই বলেছেন, এখন মুক্তিযুদ্ধপন্থী আওয়ামী লীগ সব একাকার হয়ে গেছে। রাইট। ধরেন যে আজকের যে সংকটটা, এই সংকটটা কাদের জন্য সংকট? যারা মুক্তিযুদ্ধকে ভালোবাসে, পাকিস্তান থেকে সেপারেট হয়েছে তাদের অত্যাচার নিপীড়নের মাধ্যমে মুক্তিযুদ্ধ হয়েছে, মুক্তিযুদ্ধপন্থী সংকটটা তাদের। এই মুক্তিযুদ্ধপন্থীদের মধ্যে আবার অনেকগুলো ছোট ছোট সেগমেন্ট আছে। বাংলাদেশ আওয়ামী লীগ তাদের মধ্যে বড় চাঙ্ক হোল্ড করে। এখানে জাসদের ছেলেপেলে আছে না, কমিউনিস্ট পার্টির কিছু কিছু অংশ আছে না, যারা মানে ভয়ঙ্কর রকমের স্টান্ট হয়ে গেছে, কিছু অংশ বলেছি, যারা ধরেন কোনো পলিটিক্যাল পার্টি করে না কিন্তু একটা সেকুলার বাংলাদেশ চায় এবং মনে করে বাংলাদেশ আওয়ামী লীগই সেটা আনতে পারবে, বা মনে করে যে বাংলাদেশ আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের চর্চা করে। আবার অনেকে মনে করে যে আওয়ামী লীগের কাছে দেশটা নিরাপদ। ধরেন কোনো সে পলিটিক্যাল পার্টি করে না, কিন্তু সে নিউট্রালি মনে করে যে আওয়ামী লীগের নিরাপদ।
তারপরে ধরেন জাতীয় চার নেতার ভক্ত, যদি আমি আলাদা আলাদা করি, যদি এগুলা কেউই আলাদা না, সব একই, কবি, সাহিত্যিক, লেখক, শিক্ষিত, মধ্যবিত্ত, এই সংকটটা তো সবার। রাইট। এই যে বলছেন আওয়ামী লীগের পক্ষে সরব, হ্যাঁ এই দলটার অনুরাগী আমি, এই দলটাকে ভালোবাসি আমি, এই দলের পক্ষে সুনির্দিষ্টভাবে কথা বলি বটে, বাট আমি তো মূলত আসলে এই পুরো হোল জার্নিটার একজন প্রতিনিধি। রাইট, আমি যদি ঠিকভাবে বুঝে থাকি, তাই আমি সরব। এটা তো আমার, আপনি সব বাদ দেন, লেটস জাস্ট থিঙ্ক অ্যাবাউট মি। আমার নামে 150+ মামলা, মোটামুটি আইন শৃঙ্খলা বাহিনীর তথ্য মতে বা যাদের যাদের পেয়েছি, এরকম খোঁজ পেয়েছি, কম বেশি হতে পারে, সেগুলোতে আমি যাব না। আমি আমার বাবাকে দেখতে যেতে পারি না দেশে, গেলে মব অ্যাটাকের শিকার হতে পারি, আমাকে অ্যারেস্ট করে মেরে ফেলতে পারে, যেরকম অসংখ্য লোককে মেরে ফেলেছে, টর্চার হতে পারে, বা বিচারের দীর্ঘসূত্রিতা, আমার বিচারই হবে না, সোজা কথা হচ্ছে আমাকে মেরে ফেলা হবে। আপনার একটু আগে বলছিলেন আপনার মা ক্যান্সার পেশেন্ট। আমার আম্মা ক্যান্সার পেশেন্ট। ওই ঘটনাটার সময় 5 আগস্টের আগে আমি কিন্তু 17 জুন থেকে ইন্ডিয়াতে ছিলাম তখন। তো এই যে পুরো সংকটটা তো আমার নিজেরও। আপনি আওয়ামী লীগ বাদ দেন না, আপনি আমাকে যদি একটা স্বার্থপর মানুষও ধরেন, আপনাদের স্বার্থ আছে। হ্যাঁ, আমার স্বার্থ আছে তো। আওয়ামী লীগের সময় আমি আওয়ামী লীগের সদস্যপদ না থাকতে পারে, কিন্তু দবদবায় তো এই মাটিতে হাঁটছি। ভাই আমি মুক্তিযুদ্ধের পক্ষের লোক, এই কথা বললে তো আর কেউ আমাকে মব অ্যাটাক করতো না। সেটা তখন পারছেন না। এটা আমি তো এই সুবিধাটা আওয়ামী লীগের কারণে পেয়েছি। আমি তো আওয়ামী লীগের সুবিধাভোগী। কেমনে সুবিধাভোগী? আওয়ামী লীগ থাকলে বঙ্গবন্ধুর কথা বলতে পারি, জাতীয় চার নেতার কথা বলতে পারি, মুক্তিযুদ্ধ নিয়ে গবেষণা করতে পারি। রাইট। কেউ আমাকে তো মারতে আসে না, আমাকে বই লুকিয়ে দেয় না কেউ। রাইট। তো এটা আমার সুবিধা না? আমি বলবো না? সেখানে আমি বলতে পারি সমস্ত মানুষের অধিকারের কথা, যারা ডানপন্থী রাজনীতি করে তাদের বিরুদ্ধে বলতে পারি আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে। তো সেটা আওয়ামী লীগের সুবিধা, আওয়ামী লীগ থাকার কারণে সুবিধা পেয়েছি, ব্যাপারটা এমন না। এই দেশকে যারা স্বাধীনতা এনে দিল, সেই দলের অধীন রাজনৈতিক ক্ষমতার অধীনে আমি আছি, এটা তো অনেক আনন্দের। আমি থাকি ভাই ইংল্যান্ডে 23 বছর, আমার পাওয়ার কি আছে? আমি 23 বছর ইজ নট এ ম্যাটার অফ জোক। আমার 23 বছর, আগামী বছর আমার 2 যুগ পূর্ণ হবে, 12 বছর 24 বছর। আমার পাওয়ার কি আছে ভাই? আমি না মন্ত্রী না এমপি কোনোদিন তো ছিলাম না, না হতে চাই, কিচ্ছু না। আমি পেশায় উকিল, করি ওকালতি। আমার বাবা 42 বছর প্র্যাকটিস করেছেন। সো এন্ড অফ দ্যাট, আমার বাবা তো নিজেও আপনার আওয়ামী লীগের একজন সদস্য ছিলেন। আমার আব্বা সেই পূর্ব পাকিস্তান আওয়ামী লীগের সদস্য। রাইট। আমার আব্বা লাস্ট সদস্যপদ রিনিউ করেছেন 2023 সালে। জিজ্ঞেস করেছি যে আপনি এরকম প্রতি বছর সদস্যপদ রিনিউ করেন কেন? কোরিয়ারি, ওই নোয়াখালী ভাষাতে। আমি কোরিয়ারি মানে বলে করি, করতে ভালো লাগে, এর লেগে করি। মানে আমার কাছে একটু অবাক লেগেছে। একনিষ্ঠ ভাবে মানে কোর্টে যায়, উনি পান খেতে পছন্দ করে, সিগারেট একটা ধরা, মানে উনার কথা হইতেছে যে যাই একটু রিনিউ করে আসি। রাইট। না উনি যাই মিছিলে, রাইট, মানে না খুবই বেশি অ্যাক্টিভিটি উনি ধারণ করে বঙ্গবন্ধু শেখ সাহেব। রাইট। আমি তো তার সন্তান। রাইট। ঠিক আছে। সো এই জন্য সরব আমার নিজের জন্যই। আপনি আওয়ামী লীগের কথা বাদ দেন, আমার নিজে, আমি যদি নিজের জন্যই তো সরব। বাট বঙ্গবন্ধু কন্যাকে অপমান করেছে, 32 ভেঙে দিয়েছে, মুক্তিযোদ্ধাদের গলাতে জুতা পরিয়েছে, আমি সরব হব না? একই কথা। অবশ্যই হবে না। নিজে ভাই, আমি যদি আপনার অবস্থানটা ঠিকভাবে বুঝে থাকি, আপনি এটা আওয়ামী লীগ তো একটা দল, তাই না? কিন্তু আপনার জায়গা তো মূলত আদর্শিক। আওয়ামী লীগ একটা দল, আমরা দেখি যে যদি অন্য একটা দল কালকে তৈরি হয় যে আওয়ামী লীগের চেয়ে বেশি মুক্তিযুদ্ধকে ধারণ করে, বঙ্গবন্ধুকে ধারণ করে, তাই না? তাহলে কি আপনি আওয়ামী লীগ ছেড়ে সেই দলে যাবেন? না, কেন যাবো? আওয়ামী লীগ আমার পার্টি। আচ্ছা, আমি আওয়ামী লীগকে ভালোবাসি, বঙ্গবন্ধুকে ভালোবাসি, আমি বঙ্গবন্ধুর দল করব। আচ্ছা, তার সৃষ্ট দল করবেন? ডেফিনেটলি। ওকে, এই পার্টি বঙ্গবন্ধু করেছে, আমি বঙ্গবন্ধুর পার্টি করব, শেষ। আচ্ছা, কিন্তু আমি আবার এই পার্টিকে আমি সমালোচনাও করব,
হারামিও বলবো। সেই প্রসঙ্গে আসবো। হ্যাঁ, এই পার্টি কেউ চুরি করলে আর হারামির বাচ্চা বলবো না, হ্যাঁ, অফকোর্স, অবশ্যই ছাত্রলীগের কেউ করলে থাপড়া তো দাঁত ফালা দিব শয়তান। অবশ্যই করবেন ডেফিনেটলি, মানে ছাত্রলীগের কেউ মারামারি কাটাকাটি করলে ওরে কারণ আমার অধিকার আছে ছোট ভাই হিসেবে, ভালো কিছু করবে বুকে আয়, দায়িত্ব আপনার। হ্যাঁ, বুকে আয়, আমার বুকে আয় তুই। ঠিক। আওয়ামী লীগের কেউ খারাপ করলে তারা চোর বলবো। আমার দল যে নষ্ট করবে তাকে আমি 100 বার সমালোচনা করব। অবশ্যই করবেন, বাট নট নাও, দিস ইজ নট দ্য টাইম। আমি আবার করব, এখন ঐক্যের সময়। আমি আগে করেছি, আবার করব, কিন্তু এখন আমার দলকে এমব্রেস করার টাইম, কারণ আমার দল বিপদে। রাইট। আমার সন্তান যদি বিগড়ে যায়, ওর ব্যাট দিয়ে পিটায় ওরা আমি ঠিক করে ফেলাবো। আবার আমার সন্তান যখন ভালো করবে, ওকে আমার বুকে জড়ায় ধরবো। আমার আব্বা তাই করতেন। আপনি বলতে চাচ্ছেন যে আওয়ামী লীগকে ঠিক পথে রাখাটা আপনার একটা দায়িত্ব, অফকোর্স, যাতে এটা আমার সন্তান, যাতে এটা বিপদ, আমার সন্তান, ওরা আমি গালি দিব, আবার ওরা আমি ভালোবাসবো। মানে আওয়ামী লীগকে আপনি নিজের সন্তান বলছেন? আমার সন্তান, আমার বলছি আবার কি, আওয়ামী লীগ আমার সন্তান। আচ্ছা, এবং তাকে ঠিক রাখতে আপনি ঠিক পথে আমার রাখতে চান। বাপ এই দল করছে, আমার দাদা এই দল করছে, এই দলের হিস্সা আমার আছে। অবশ্যই, অবশ্যই। আচ্ছা, আমি ওই সমালোচনা প্রসঙ্গে একটু আসতে চাই। আমরা দেখতে পাচ্ছি ইদানিং কিছু স্ক্রিনশট দেখতে পাচ্ছি। সেখানে দেখা যায় যে আপনি অনেক আগে, প্রায় 13-14 বছর আগের কিছু স্ক্রিনশট দেখতে পাচ্ছি। আমরা জানি না এগুলো সব সত্যি কিনা, কিন্তু এখানে দেখা যাচ্ছে আপনি অনেক সমালোচনা করেছেন, খুবই, আমি নাম উল্লেখ করছেন, খুবই নেতৃস্থানীয় অনেক লোকজনের সমালোচনা করেছেন, তাদেরকে অনেক কিছু নামে লেখা আপনি করেছেন কিনা আমরা জানি না, বাট আমরা স্ক্রিনশট দেখতে পাই। তো এই যে আবার এখন দেখা যায় যে আপনি একদম খুবই একনিষ্ঠ কর্মী আওয়ামী লীগের। তো এই যে গ্যাপটা 13-14 বছরের আগে, তার আগে যে আমরা জিনিসগুলো দেখতে পাচ্ছি, এগুলো সবকিছু সত্যি কিনা, এবং যদি সত্যি হয়েও থাকে তখনকার নিঝুম মজুমদার এবং এখনকার নিঝুম মজুমদারের ভিতরে পার্থক্যটা কি? যে অনেকগুলো স্ক্রিনশট আমি দেখতে পাচ্ছি, এইসব স্ক্রিনশটের মধ্যে 99.9 ভাগই মিথ্যা। আচ্ছা, ওকে। একটা স্ক্রিনশটে দেখা গেছে আমি খালেদা জিয়া এবং মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে একটা গালি দিয়েছি। এখন আমি এটা দেখে বললাম যে, মানে যারা এটা তৈরি করেছে তারা কতটা ভয়ঙ্কর, বুঝতে পারছেন? এগুলো এডিট করা বলতে চাচ্ছেন আপনি? ডেফিনেটলি। আচ্ছা, ওকে, হ্যাঁ, ডেফিনেটলি, ওকে, ওকে, হ্যাঁ। আমি সমালোচনা করেছি, হ্যাঁ, দলের সমালোচনা করেছি। আপনি শেখ হাসিনা, আমার নেতা বঙ্গবন্ধু চোর বলেছে। হ্যাঁ, বলেছে চোরের খনি পাইছি। ট্রু, ট্রু, হ্যাঁ। আমার নেতা বলছে চোরের খনি পাইছি। তা আমি তো ওই নেতার অনুসারী, আমি চোর বলবো না। যারা চুরি করেছে, এই দলকে যারা ডুবিয়েছে, কষ্ট দিয়েছে, পেইন দিয়েছে, আমার নেত্রী সমালোচনা করেছে, আমিও করেছি। তো আমি আমার সন্তানকে পেটাতে পারবো না। আমার সন্তান বলতে আওয়ামী লীগে বলেছেন? হ্যাঁ, আমার বাবা আমার নামে যখন বিচার আসতো, আমি সারাক্ষণ প্রচুর মারামারি করতাম। আচ্ছা, আমার বাবা সবার আগে দিত আমারে বাইরে। ওনার প্রথম কথা হচ্ছে, তোর নামে বিচার আসলো কেন, করেছিস কি করেছিস, করস না, এটা অনেক পরের ব্যাপার। আমি ঠিক ওইভাবে ট্রিট করি ভাই। আচ্ছা, তোমার নামে বিচার আসলো কেন? যদিও একটা পলিটিক্যাল পার্টি, এটার অনেক লোকজন ওইভাবে এটা হয় না, অনেক লোকজন থাকে, কিন্তু আমার পার্টিটাকে তো আমি ভালোবাসি ভাই। সমালোচনা করেছি। 2007 থেকে ব্লগিং করি। 2007 সালে মুক্তিযুদ্ধ নিয়ে লিখেছি, যুদ্ধাপরাধের বিরুদ্ধে লিখেছি, আওয়ামী লীগের নেতা কর্মীদের অনেক মানে আচরণ দেখে কষ্ট পেয়েছি। আবার ভালো করলে, আমি মজার ব্যাপার কি জানেন, আমি ছাত্রলীগের ব্যাপারে ঘৃণাস্তম্ভ হোক এরকম কথাও বলেছি। আচ্ছা, আচ্ছা, এটা বলেছি। আচ্ছা, আবার আচ্ছা, ছাত্রলীগ 13 সালের কথা। হ্যাঁ, 13 সালে আবরার হত্যাকাণ্ডের পরে। ওকে, হ্যাঁ। আবার যখন বুঝেছি যে আমি একটা বুদ্ধুতে পরিণত হয়েছি, কারণ এই বেটা ছিল একটা জামাত শিবির, তারপর আমি মানতে পারিনি জামাত শিবির হলেই আমার ছাত্রলীগের ছেলেকে কে দায়িত্ব দিয়েছে মেরে ফেলার। যখন দেখেছি যারা মেরে ফেলেছে এগুলো সব শিবির, ওগুলো তো ছাত্রলীগ না। এটা যখন বুঝেছি, হ্যাঁ, তখন একটা ভিডিও বানিয়েছি। হ্যাঁ, বলছি ভাইরে আমি সরি, আমি বুঝতে পারিনি। হ্যাঁ, রাইট। আপনি আদর্শের জায়গায় ঠিক আছেন, আপনি অন্ধ না, আপনি দলগানা না। আমি আমার সামনে একটা ছাত্রলীগের ছেলে বসে আছে, রাইট, ওকে আমি বলেছি যে কোনোদিন ছাত্রলীগের যদি কিছু তোমার মাধ্যমে আমি শুনি, পিটায় লাল করে ফেলাবো। আবার তাকে বলেছি, সে যখন একটা মিছিল বের করেছে, জড়া ধরেছি, চোখ দিয়ে পানি বের হয়ে গেছে, রাইট, তুমি আমার নায়ক।
আমার বাবা আমাকে পিটাতেন, আমার বাবা আমাকে তো বুকে রেখে ঘুমাতেন। এখন আই এম হেভিলি মিসআন্ডারস্টুড। আমাকে ব্যাপারটাকে এখন আমি ধরেন আমাকে নিয়ে আপনি ভয় পাবেন কখন? আমি দলের সাধারণ সম্পাদক হয়েছি, দলে একটা পদ পেয়েছি, মন্ত্রী হয়েছি, আমাকে চোখে চোখে রাখা দরকার। কারণ এই দল থেকে তো মীর জাফর উৎপন্ন হয়েছে। মোশতাকের কান্না দেখে তো মনে হয়েছে মোশতাকের আব্বা মারা গেছে। বঙ্গবন্ধুর বাবা মারা যাওয়ার পরে মোশতাকের কান্না দেখে সার্জিস বলে নাই আমার বঙ্গবন্ধু। তা আমারে আপনি দুদিন পরে যদি দেখেন মোশতাক, দুদিন পরে দেখেন আমি হচ্ছে আসলে শয়তানি করতেছি, এটা তো আমাকে আপনি চোখে চোখে রাখবেন, রাখেন, তাতে আমার কিচ্ছু আসে যায় না, রাখা উচিত। কিন্তু কিন্তু আমার তো দলে কোনো পদ নাই, আমি তো দলের ক্ষতি আমি যদি মনে করেন তারপরেও ক্ষতি করতে পারবো, আমি এটাতে কোনো কষ্ট পাই না। কিন্তু আমাকে সেটাই বলবেন না যেটা কনস্ট্রাকটিভ। আপনি আমাকে সারাক্ষণ আপনি আমাকে গালাগালিজ করে আপনি কাজ করতে দিচ্ছেন। আমি আপনার সাথে একমত। এখন ব্যাপারটা হচ্ছে যে আপনি যে দলকানা না, অন্ধভক্ত না, আপনি নিউট্রাল জায়গা থেকে দলকে দেখে দলকে ঠিক পথে রাখতে চান, এটা খুবই খুবই প্রশংসনীয়। আপনাকে আমি বুঝা বলতে পারতেছি না। আমার নেতাকে বঙ্গবন্ধু, তো বঙ্গবন্ধু বলে নাই আমি পেয়েছি চোরের খনি, বলেছেন তো উনি নিউট্রাল না? অফকোর্স। এবং ওনার চেয়ে তো আওয়ামী লীগকে বেশি কেউ ভালোবাসে না। তো এখন আমি দল করি, আমি বঙ্গবন্ধুকে অনুসরণ করব না? অবশ্যই। শুধু এটা বলেছে, শত শত সমালোচনা আছে, অবশ্যই আপনি শুনলে আপনার মাথা খারাপ হয়ে যাবে, এটা বঙ্গবন্ধু বলছে। না নিঝুম ভাই, আমি আপনার সাথে একমত। অন্ধভক্ত দিয়ে কখনো কোনো দল ঠিক পথে থাকে না। সো আপনি ঠিক সেদিক থেকে ঠিক পথেই আছেন। আমি জাস্ট একটা জায়গায় একটু বুঝতে যাচ্ছি, সেটা হচ্ছে যে একটু সংক্ষিপ্ত করবো আমি, একটু বুঝতে যাচ্ছি, সেটা হচ্ছে যে এই যে 13 বছর আগে নিঝুম মজুমদার এবং আজকে নিঝুম মজুমদার, এই দুইটার ভেতরে কি কোনো পার্থক্য হচ্ছে নাকি আপনি মনে করেন, আপনি শেষ করবো প্রশ্ন না, নাকি আপনি মনে করেন যে আপনি ঠিকই ছিলেন কিন্তু মানুষ ভুল বুঝছে, নাকি আপনি মনে করেন আপনি আরো ম্যাচিউর হয়েছেন? আপনি কি মনে? না, আমি আমার ধরেন আমার প্রত্যেকটা মানুষের একটা ফেস চায়। আমার চেহারাটাই ধরেন, আপনি আমার ফেসবুকে যদি চেহারা দেখেন, আমার চেহারারও পরিবর্তন এসেছে নানান ভাবে, এক এক সময় এক এক রকম মনে হয়েছে। দেখেন, আমি যখন 22 বছর বয়সে বা 20 বছর বয়সে লিখেছি, 21 বছর বয়সে লিখেছি, তখন আমার এক ধরনের চিন্তা ভাবনা ছিল, আমি অ্যাক্টিভিস্ট ছিলাম। আমি যখন এই দল নিয়ে কথা বলছি পার্টিকুলারলি, যেমন ধরেন এক সময় বলেছি যে এই এই জিনিস কেন করেছে, হ্যাঁ এই আওয়ামী লীগকে বলেছে, এইটা কেন করেছে আওয়ামী লীগকে বলেছে। হ্যাঁ, যখন আমি পার্টির ভিতরে ঢুকেছি তখন আপনি বৃহত্তর স্বার্থটা দেখতে পেয়েছেন। না, তখন আমি ডিফারেন্ট পার্সপেক্টিভ দেখেছি। ওকে, একটা উদাহরণ কি দিতে পারি? যেমন ধরেন হেফাজতকে একসময় বলছে, এই হেফাজতের সাথে আওয়ামী লীগ গিয়ে কেন করবে, আওয়ামী লীগ কেন করবে, এটা উস্কে দিয়েছে। এখন যখন আমি দলের মধ্যে, তখন আমি বুঝতে পারি যে শয়তানগুলা এমন ভাবে হেফাজতকে ক্যাপচার করেছে, আওয়ামী লীগকেও খুব বুদ্ধিমত্তার সাথে ট্যাকেল করতে হয়েছে। আচ্ছা, ওকে। কিন্তু আপনি 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 তো আপনি দলের মধ্যে বলতে কি বোঝাচ্ছেন এখানে? দলের মধ্যে বলতে যখন ধরেন আমি যখন সবার সাথে মিশে গিয়ে, না 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 মিশে যাওয়া না, আমি যখন ধরেন আমি এখন এই মুহূর্তে আমার পুরো কথা, এই মুহূর্তে আমার সম্পূর্ণ কিছু আওয়ামী লীগের ব্যাপারে, আওয়ামী লীগকে আমি ওন করি। ওই সময়টাতে আমি আওয়ামী লীগকে ওন করতাম না তা না, তখন আদর্শিক জায়গাটা ছিল। ওই সময় আমি দলের অনেক সমালোচনা করেছি। এখন দেখবেন আমি ওই দলের কাঠামোটা, যদিও আমি দলের সদস্য না, কিন্তু আমি কাঠামোটা ফলো করি। আমি যদি বুঝে থাকি নিঝুম ভাই, আপনার আদর্শিক জায়গাটা ঠিক আছে, ঠিক ছিল, কিন্তু আপনার জাজমেন্টের ধরনের পরিবর্তন হয়েছে। রাইট। আমি পরবর্তী প্রশ্নে যাবো, বাট তার আগে একটু ছোট করে জিজ্ঞেস করি যে যারা আপনার সমালোচনা করে তাদের আমি দেখি বেশিরভাগই কোনো প্রোফাইল পিকচার নেই, তাদের চেহারা কেউ জানে না, নাম জানে না, মানে অদ্ভুত সব নাম ফেসবুক পেজে, বা গজারউদ্দিন, তারপরে কি যেন মরাবিন্দু না কি যেন, গজারউদ্দিন, আমি ভুলে গেছি নামগুলো, সরি, এরকম কি নাম আর কি। হ্যাঁ, এরা একটু ব্যাপারটা কি, এরা কারা, এরা কারা, এদের পরিচয় মানে শোনেন, নাম যখন এখন এদের বলবো, আবার
আরেক মানে আপনি জানেন নামগুলো? ডেফিনেটলি আপনি জানেন না এগুলো কারা? আপনি আমার ফেসবুক ঘাটলেই দেখবেন। দেখেন, আচ্ছা, এদের মনে হচ্ছে যে আমি আওয়ামী লীগে আমাকে আওয়ামী লীগের তৃণমূলরা এত ভালোবাসবে কেন। রাইট। আপনি নিজের চোখে তো দেখেছেন যে আমাকে তৃণমূলরা দেখলে কি করে, কেমন ভালোবাসা দেয়, অনেক ভালোবাসা, চোখের হ্যাঁ। সামনে দেখেছেন। আমি জানি, হ্যাঁ। ভালোবাসবে কেন? উনি অমুক সালে আওয়ামী লীগের সমালোচনা করেছে, ভালো, ওকে ঘৃণা করতে হবে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ। প্রধানমন্ত্রী আমাকে স্নেহ করে কেন? ছোট আপা নেত্রী আমাকে ভালোবাসে কেন, স্নেহ করে কেন? একে তো ঘৃণা করতে হবে। এ আমাদের কেউ না, একে বের করে দাও। এখন যারা বলে তারা তাদের চেহারাটাই দেখাতে পারে না। কেন কেন? এর কারণ হচ্ছে এরা জামাত শিবিরের লোক। এরা এরা আওয়ামী লীগ সেজে এই দলে গ্যাঞ্জাম লাগাতে চায়। আচ্ছা, ওরা মনে করেন যে যেই কয়টা মানুষ ভোকাল তার মধ্যে হয়তো আমি একজন ভোকাল আচ্ছা। কথা বলছি। এখন আমাকে যদি থামিয়ে দেওয়া যায়, একটা বড় বিপদ তো গেল এদের। আচ্ছা, আমি একটু অ্যাড করতে চাই নিঝুম ভাই। আমি তো আর এইটা ছাড়া কোনো কারণ দেখি না, না। এই প্রোফাইল পিকচার ছাড়া যে লোকগুলো আছে, যে একটা অংশ দেখা যায় যে অনেক সময় দেশে থাকে, সিকিউরিটির কারণে তারা লুকিয়ে থাকে। এরা কিন্তু দেশের বাইরে, এরা গত 40 বছর ধরে দেশের কিন্তু বাইরে। এদের প্রোফাইল পিকচার নেই। এরা ব্যাংক্রাপ্টেড হয়েছে, এরা মানুষকে হ্যারাস করেছে, এদের ব্যাপারে স্টকিং মামলা আছে, হ্যারাসমেন্টের মামলা আছে, এরা ক্রিমিনাল। আচ্ছা। এই টাইপের লোকজন আছে। এখন এরা চেহারা দেখায় না এই কারণে, কারণ তারা আজীবন গুপ্ত থাকতে চায়। কারণ তারা কারণ আপনি একটা মানুষের নাম যদি হয় ধরেন এক্স, Right. এক্স নামে ব্লগিং করলো, রাইট। আপনি কেমনে জানেন না সে এ নামেও ব্লগিং করছে? তারপর আপনি চেনেন না। আচ্ছা আচ্ছা, আপনি বলতে চাচ্ছেন যে এরা বেসিক্যালি মুক্তিযুদ্ধ বিরোধী বা এরকম কিছু নাকি? আমি যেটা বলতে চাচ্ছি, এরা গুপ্ত, এরা দলের ক্ষতি করছে। আমার কথা বাদ দেন না রে ভাই। মানে উদ্দেশ্য করা। সেদিন গোলাম রাব্বানি আমাদের ছাত্রলীগের সাবেক সভাপতি, সাধারণ সম্পাদক, রাব্বানি ভাই তার হাতে জ্যাক ড্যানিয়েলের বোতল ধরিয়ে দিয়েছে। আচ্ছা। এখন রাব্বানি ভাইয়ের হাতে জ্যাক ড্যানিয়েলের বোতল যদি ধরি, মনে করেন আমি এখন Edit করে। মনে করেন আমি এখন এটা ধরে আছি। হ্যাঁ হ্যাঁ। এখন আজকালকার যুগে এইটাকে করে দিল হচ্ছে ধরেন জ্যাক ড্যানিয়েলের একটা বোতল। যদিও আই ডোন্ট গিভ এ শিট, আমি আমার এগুলো দিলে আবার কিছুই আসা যায় না। আমি বরঞ্চ এটাতে একটা গাঞ্জার পুরিয়া দিতে পারি, আমি নিজেই দিয়ে দিব দরকার হলে, বা হেরোইনই দিয়ে দিলাম, ইয়াবাই দিয়ে দেবো। আমার এগুলো আমি হচ্ছে বুঝছেন মানে আমি খুবই রেকলেস টাইপের লোক। হ্যাঁ। আমার ব্যাপার হচ্ছে কি করবি কর, আচ্ছা। আই ডোন্ট কেয়ার। এখন আচ্ছা। এখন রাব্বানি ভাই তো দলের একটা কাঠামোর মধ্যে আছে, পদে ছিল। আমি রেকলেস এই কারণে, কারণ আমি দলের কোনো কাঠামোর মধ্যে নাই। রাইট রাইট। আমার যদি এখন একটা পদ থাকতো তখন আমাকে অনেক কিছু মেনটেন করতে হতো, যে আমাকে এইটা শুনতে হবে। আমাকে এখন আপনি বাধ্য করতে পারবেন যে আওয়ামী লীগের ওইটা আপনাকে শুনতে হবে? পারবেন বাধ্য করতে? আমি শুনবো না, আমার মন চায় না। আমার মন চাইলে যে বলে না, আমার মর্জি হলে করবো, নাহলে করবো না। তো রাব্বানি ভাই তো দলের একটা কাঠামোর মধ্যে আছে, তার হাতে একটা জ্যাক ড্যানিয়েলের বোতল ধরিয়ে দিয়েছে ওই একই গজারুদ্দিন। ও দলের না রাখেন। এটা তো জামাত শিবিরের কাজ। ট্রু ট্রু। আমরা একটু সংক্ষিপ্ত করবো। আমি শুধু একটু উল্লেখ করতে চাই যে এই লোক শুধু গোলাম রাব্বানির ব্যাপারে না, ইনি আপনার ব্যাপারে গোলাম রাব্বানি, হেলাল কাকা, হ্যাঁ, শেখ হেলাল কাকা, তন্ময় ভাই, বঙ্গবন্ধুর দৌহিত্র, জয় ভাইকে নিয়ে কিসব নোংরা কথাবার্তা বলেছে, ববি ভাইকে নিয়ে বলেছে, নেত্রীকে নিয়ে পর্যন্ত আজে বাজে কথা লিখেছে। ট্রু, ঘটনা সত্য। সো এগুলো আমরা দেখেছি। যাই হোক, আমরা এই প্রসঙ্গে এদের প্রোফাইল পিকচার নেই, তার মানে আপনি মনে করেন এরা গুপ্ত জামাত শিবির এজেন্ডা নিয়ে হয়তো কাজ করছে। কিন্তু আমরা নিঝুম ভাই আমরা দেখতে পাই যে আপনার সাথে মুফাসসিল ইসলাম নামে একজন লোকের ছবি দেখতে পাওয়া যায়। এখন এই ব্যাপারটা একটু কি? মোফাসিল ভাইয়ের ব্যাপারটা যেটা হচ্ছে সেটা হচ্ছে যে মানে ব্যাপারটা এরকম করা হয় যে মোফাসিল ভাইয়ের কাজিন হচ্ছে বঙ্গবন্ধুর খুনি ডালিম। আচ্ছা। বঙ্গবন্ধুর খুনি ডালিমের কাজিন, তার সাথে আমার ছবি কেন? হ্যাঁ, এই তো ঘটনা। হ্যাঁ, 2014 কিনা 14 নাকি 14 তখন আমি ওই চেম্বারে কাজ করতাম না করতাম মনে হয়, মানে আমি টাইমিংটা ভুলে গেছি। আমি প্র্যাকটিসটা 2014 আসলে 2014 থেকে আমি তখন যেই ফার্মে কাজ করতাম, আমাদের ক্রিসমাস পার্টি ছিল রাতে। রাইট। মুফাসসিল ভাই ওই দিন এলেন, আসার পরে আমাদের যিনি যে ভাই ছিলেন আমাদের আমি এই ভাইয়ের কথা বলেছি, আমাদের প্রিন্সিপাল। তো
তো ওই চেম্বারের প্রিন্সিপাল আর কি, এই ভাই তারেক ভাই তখন বললেন যে মহসিন ভাই আপনিও চলেন, আমরা ক্যানারি ওয়ার্ফে গিয়ে আপনার ডিনার করলাম। এখন আপনি জানতেন না? আর মুফাসিল ভাই সেখানে এসে আমার তাতে কি আসে যায়? আচ্ছা, না আমি তো এটা কেয়ার করি নেই না কিন্তু আমার চেম্বারের সাথে আমি ডিনারে গেছি, সেই ডিনারে মুফাসিল ভাই আসছে, ডিনার করেছে, রাত্রেবেলাতে সবাই ছবি তুলেছে, আমি সেই ছবির মধ্যে ছিলাম। আমি একটু উল্লেখ করতে চাই নিজুম ভাই, মুফাজ্জল ইসলামের সাথে ছবি তোলা কোনো অপরাধ না, ঠিক আছে? উনি কিন্তু বঙ্গবন্ধুকে ধারণ করেন। উনি ওনার যে কাজিন যে ডালিম, তাকে উনি গালাগালি করেন, উনি তাকে পছন্দ করেন না, উনি এটাকে এই ঘটনাকে ধারণ। আরে আমি তো ওনার সাথে একটা টক শোতে গিয়ে উনি ওনার ওয়াইফ আর আমি মিলে ডালিমকে রীতিমতো গালিগালাজ করলাম। ব্যাপারটা ওইটাও না, ব্যাপারটা হচ্ছে মুফাসিল সাহেবের সাথে আমার একটা ছবি আছে যেখানে আমি আমার চেম্বারের পার্টিতে গেছি, তিনি একজন গেস্ট ছিলেন। আচ্ছা, এখন ইটস নাথিং পলিটিক্যাল। এখন 2000, আমি তো আমার কথা হচ্ছে যে উনার সাথে ছবি তোলার কারণে রাইট আমি কি বঙ্গবন্ধুর খুনি হয়ে গেছি? না, উনি নিজে বঙ্গবন্ধুকে ধারণ করে, তো আমি বঙ্গবন্ধুর খুনি হয়ে গেছি কিনা? নো, অফকোর্স না, নো, ইট ডাজন্ট ওয়ার্ক লাইক দ্যাট, নো। তাহলে রাইট, এবং উনি, আমি একটু উল্লেখ করতে চাই যে মুফাজ্জল ইসলাম নিজে বঙ্গবন্ধুকে ধারণ করেন, কিন্তু তার এটাও না, এরপরে আমি আবার বলি, এটাও শুধু না, 2019 সালে আমরা একটা ওই গোল্ডেন ফ্রিজ নামে একটা পাবে আমরা সব খেলা দেখছিলাম, আমরা যে যার মতো ড্রিঙ্কস নিয়ে খেলা টেলা দেখছিলাম, মুফাসিল ভাই সেখানে এসেছে, সবাই সাথে সেলফি তুলেছে, আমিও সেখানে ছিলাম। রাইট, আই ডোন্ট কেয়ার। রাইট, কারণ মুফাসিল ভাইকে আমি মনে করি খুবই মুক্ত চিন্তার মানুষ, কিন্তু সে আওয়ামী লীগকে গালিগালাজ করেছে বটে, বাট ওই সময়টাতে সে সারাক্ষণ আওয়ামী লীগের প্রশংসা করতো। আচ্ছা, এটা 13-14 সালের কথা, তাই তো? এবং একটা ভালো সোজা কথা হলো, হ্যাঁ, আবার গোলাম আজম যদি হতো মুফাসিল ভাইয়ের জায়গায়, আমি ছবি তুলতাম না। মতিউর রহমান নিজামী যদি হতো, আমি ছবি তুলতাম না। রাইট, বঙ্গবন্ধুর খুনি যদি খোদ থাকতো, হতাম না। বঙ্গবন্ধুর খুনির ছেলে যদি হতো, আমি ছবি তুলতাম না। রাইট, মুফাসিল ভাইকে আমি মনে করেছি। না, আমি আবার উল্লেখ করতে চাই মুফাজ্জল ইসলাম মুক্তিযুদ্ধপন্থী মানুষ। আমি ক্লিয়ার করেই বললাম, রাইট, বঙ্গবন্ধুর খুনিরা যদি ওইখানে খুনির ছেলে আসতো, রাইট, আমি ছবি তুলতাম না। রাইট, মনে করেন হচ্ছে ওই লিটু ভাই, ওই যে আমাদের যে বেঙ্গল ফাউন্ডেশনের ডালিমের বোন হচ্ছে মহুয়ার হাজবেন্ড হচ্ছে লিটু ভাই, তিনি আওয়ামী লীগের কত শত প্রোগ্রামে গেছে, নিজস্ব আদর্শিক জায়গা। আরে হ্যাঁ, আছে না, সাকা চৌধুরীর আত্মীয়স্বজন তো আওয়ামী লীগে আছে। ধরেন নেত্রীর কাছে এসে অনেকে তো, নেত্রী তো প্রধানমন্ত্রী, উনার ব্যাপারটা কমপ্লিটলি ধরেন আলাদা আমি রাখলাম। এখন হুমায়ুন কাদেরের সাথে আমি ছবি তুলবো না। রাইট, আমি শামীম সাইদের সাথে ছবি তুলবো না। আমি গোলাম আজমের পলার সাথে ছবি তুলবো না। বুঝতে পারছেন? এখন ব্যাপারটা যদি এমন হয়, আমার দুই সাইড থেকে দুজন ধরে রেখে একজনের সাথে পাশে থেকে একটা ছবি তুলবো, সেটা আলাদা কথা, আমাকে ক্লারিফাই দিতে হবে। সো আই এম দ্যাট রিজনেবল। আমরা এই জায়গাটা স্পষ্ট হয়েছে। তবে হ্যাঁ, এই ছবি তোলার কারণে যদি কেউ কষ্ট পেয়ে থাকেন, ওইটা আমার উদ্দেশ্য ছিল না, বাট কেউ যদি আমাকে রাজাকার মনে করে থাকেন, তাহলে হি অর শি হ্যাজ এভরি রাইট টু থিঙ্ক মি রাজাকার, খারাপ, বঙ্গবন্ধুর খুনি, whatever, I don't know. But this is my clarification. ভাই, আমি একেবারে একটা সাধারণ মানুষ, আমি সাধারণই চিন্তা করি। আমি তো পলিটিক্যাল লিডার না যে আমারে প্রত্যেকটা জায়গাতে চিন্তা করতে হবে। আমি রাস্তাতে যখন যাই, শত শত মানুষ এখন আমার সাথে ছবি তোলে। রাইট, এখন আমি কেমনে বুঝবো রে ভাই, কোন লোক জামাতি, কোন লোক ফ্রিডম পার্টি, কোন লোক বঙ্গবন্ধুর গালি দিছে, আমি তো জানি না। ঠিক আছে, আপনার এই মুহূর্তে সিচুয়েশন আপনার সাথে একমত। আমি শুধু যেহেতু প্রসঙ্গটা আসলে আমি খুব সংক্ষেপে একটু উল্লেখ করে রাখতে চাই যে মুফাজ্জল ইসলাম মুক্তিযুদ্ধপন্থী মানুষ, উনি বঙ্গবন্ধুকে ধারণ করেন, এবং আপনি যে সময়টায় ছবি তুলেছেন তখন উনি আওয়ামী লীগের পক্ষে ছিল, কিন্তু উনি মাঝে মাঝে একটু আওয়ামী লীগ বিএনপির মাঝখানে একটু মানে দৌড়ে থাকে, এই আর কি। যাই হোক, নিঝুম ভাই, ফ্রিডম পার্টির ব্যাপারটা একটু যদি আপনি স্পষ্ট করেন। ফ্রিডম পার্টির ব্যাপারটা হচ্ছে, আমার ওয়াইফ 2002 সালে ল পড়তে গিয়ে আমার ওয়াইফের প্রেমে পড়ে যায় প্রথম দেখায়। আচ্ছা, তো প্রেমে পড়ে যাওয়ার পরে তো ভয়ে কিছু বলতে পারি না। রাইট, কোনোভাবে আমার এক বন্ধু আছে ফাইয়াজ, সারাদিন আমাকে চাপ দিত, ভাই আপনার আজকে গিয়া বলতে হবে, কালকে গিয়া বলতে হবে। আমি তো ভয় বলতে পারি না। তো একদিন সাহস করে বলেও ফেললাম যে আপনাকে না আমি আসলে পছন্দ করি।
আচ্ছা। মানে বুঝেন প্রপোজালের কিরকম ল্যাভেন্ডার ছিল, প্রপোজালটা এরকম। আমার ওয়াইফ উল্টা বলেছে কি আপনি আমাকে ভালোবাসেন। তো যাই হোক, একটা পর্যায়ে প্রেম হলো। প্রেম হওয়ার পরে এক জ্যোতিষী এসে আমাকে বলছে, ওই যে রাগ করলা ওরকম টাইপের এক জ্যোতিষী এসে আমাকে বলছে, আমার পরিচিত জ্যোতিষী বলে যদি আপনি আপনার ওয়াইফকে 1 মাসের মধ্যে বিয়ে না করেন, ওর কিন্তু অন্য জায়গাতে বিয়ে হয়ে যাবে। আপনি এটা বিশ্বাস করছেন? হ্যাঁ, এবং পরের দিনটা সত্যি প্রপোজাল আসছে। ও মাই গড। আল্লাহর কসম। হ্যাঁ, তারপরে? আসছে। হ্যাঁ। আমি এরপরে 5 দিনের মধ্যে বিয়ে করে ফেলছি। কাউকে না জানিয়ে? আরে কিসের, কে জানবে, বাচ্চা বয়সে আমি কি বিয়ে করেছি 2002 সাল। দুই ফ্যামিলি কেউ জানে? আরে না, আমাকে কাজী অফিসে, কাজী ওই ধানমন্ডির কাজীর অফিস, ওই কাজীকে আপনারা চিনবেন, বাদল দিনের প্রথম কদম ফুল একটা নাটক আছে হুমায়ুন আহমেদের, আচ্ছা। ওইটাতে একটা কাজী ছিল। আচ্ছা। ওই কাজী হচ্ছে আমাদের কাজী ছিল। তারপরে ঐতিহাসিক। হ্যাঁ, তারপরে? ওই লোক আমার জিজ্ঞেস করে আপনার শ্বশুরের নাম কি। হ্যাঁ। তো আমার ওয়াইফ তখন ওই রেডি হচ্ছিল, শাড়ি টাড়ি ঠিকঠাক করছিল। আমরা তখন 4-5 মানুষ, আমার বন্ধু মোশাহেদুর রহমান মন এই পুরো বিয়ের অ্যারেঞ্জ করে। আমি তো তখন আমার শ্বশুরের নাম জানি না। আপনি এমন কোনো ঘটনা ঘটনাই যেটা আইনগত ব্যাপার আছে, এটা একটু সোজা বাংলা একটু জেনে রাখেন। থ্যাংক ইউ। আমি জিজ্ঞেস করলাম, লিসা তোমার আব্বার নাম কি? আপনি বিয়ে করতে তো, যাচ্ছেন? না, হ্যাঁ, কাজী বলে এরে আন্নে শ্বশুরের নাম জানেন না নি, ওই নোয়াখালী, আন্নে শ্বশুরের নাম জানেন না? আমি যে না, আমি শাশুড়ির নামও জানি না। তো আমার ওয়াইফরে বলতাম চৌধুরী মোহাম্মদ ফারুক লিখছে, বলে ওনার পেশা সাংবাদিক। আমি তখনও জানি না কিসের সাংবাদিক, আমি জানি আমার শ্বশুর একটা এনজিওর মালিক। শাশুড়ির নাম জিজ্ঞেস করেছে, শাশুড়ি ব্যাংকের সিনিয়র কর্মকর্তা। তো আব্বার নাম জিজ্ঞেস করেছে, তো ওই লোক যখন শুনেছে আমার আব্বা লয়ার, ওই লোক বলে আন্নের শ্বশুর সাংবাদিক আর বাপ হইতেছে উকিল, আরে কি আপনারা হাসাইবেন নি? মানে ওই লোক পেয়েছে ভয়। মজার একটা হাসাইবেন মানে ফাঁসাইবেন, মানে ফাঁসা দিবেন কিনা, আমি তো পালা বিয়ে করছি। আচ্ছা। হ্যাঁ। তো বিয়ে হয়ে গেছে। বিয়ে হয়ে যাওয়ার পর আমার ওই ইসের তাদের একটা পারিবারিক অ্যালবাম দেখছি। তো পারিবারিক অ্যালবাম দেখার পরে দেখি মানে আমার শ্বশুরের সাথে কর্নেল ফারুকের ছবি। তো এইটারে দেখে তো আমি চিনে ফেলেছি। ওয়াইফে জিজ্ঞেস করলাম যে এই লোক তোমাদের সাথে কেন? তো বলে যে, তখন আমার ওয়াইফ বলেছে যে উনি তো হচ্ছে ওই যে বাবা তো উনাদের এই পত্রিকাতে চাকরি করে, বা দৈনিক মিল্লাতের। তখনও আমি একটু চকিত হয়ে গেছি। পরে আমার বন্ধু তানিম নূর, আপনি তানিম নূরকে চিনবেন, এখনকার ডিরেক্টর হয়েছে, যে বনলতা এক্সপ্রেস এবং উৎসব দুটো মুভি করেছে। আমার একেবারে ছোটবেলার ফ্রেন্ড। আমার ওয়াইফ শুনে, আমার ওই বন্ধু শুনে বলে যে তোর শ্বশুর তো মিল্লাত পত্রিকা, তোর শ্বশুর তো ফ্রিডম পার্টি করতো। আমি ফ্রিডম পার্টিটা আবার কি? তখন আপনি জানেন না? আরে না, আমি ভাই ওই সময় আমি লিখি কবিতা। তখন আপনার বয়স কত? আমার ওই সময় বয়স কম। আচ্ছা। বয়স বেশি কম? না, I was that time I was 23। এটা হচ্ছে 2002 সালে। তো ওই সময় আমি 22। ভালোই কম। হ্যাঁ, 22। হ্যাঁ, আমার তখন 22 বছর বয়স। 22 বছর বয়সে বিয়ে করে ফেলেছি। ছেলেদের বিয়ে করা বয়স? আমি ওই সময় খেলি হচ্ছে ক্রিকেট, মানে ল পড়ছে ঠিকই, ক্রিকেট খেলি, তারপরে ঘুরতে যাই। আমার দূর এইসব রাজনীতি আমার তো নাই। মুক্তিযুদ্ধের ব্যাপারে তখন স্ট্রং লেখালেখি তখন শুরু করিনি। প্রেম করি, ফুটবল খেলি। আমার প্রসঙ্গে আসে, আপনি মানে সোজা কথা হচ্ছে লাইফটা এমন, কমপ্লিট লাইফটা এমন। ফ্রিডম পার্টি শুনেছি, তবে একটু মনটা খারাপ হয়েছে। আপনি কি জানতেন ফ্রিডম পার্টি কি তখন? জানতেন না। এরপরে আমার ওই বন্ধুই আমাকে বলেছে, এরপরে খোঁজ নিয়ে জেনেছি। বাট আমি তো ওকে ভালোবেসেছি, বিয়ে করেছি। বাট তখন আমি তো ধরেন ওই সময়টা সাধারণ মানুষ, কিন্তু আমার ভয়টা হয়েছে আব্বা শুনলে তো মেরে ফেলবে। মানে আব্বা যদি এই খবর, বিয়ের খবর তো এমনি জানে না আব্বা তো। তারপরে তুই দি হিডম ফাড়ির ফলারে মাইয়ারেরই বিয়া করছস, মানে ব্যাপারটা এরকম হবে। আমি তো পেয়েছি ভয়। ইভেনচুয়ালি আব্বার সাথে আমার এটা নিয়ে অবস্থা হয়ে গেল। আমি বাসা থেকে বের হয়ে চলে গেলাম, আমি মেসে থাকা শুরু করলাম। আপনার বাবা একদম ওর কথা নাই, বের করে দিয়েছে একদম। আমি ওই মেসে থাকা অবস্থাতে আমার বন্ধু আছে জুয়েল, ওই জুয়েলের বাসা থেকে আমার চাচাকে ইমেল করলাম, আমেরিকাতে থাকা চাচাকে। মানে আপনার বাবা তখন জেনে গিয়েছে ফ্রিডম পার্টির কথা? ওই বিয়ের খবর চাউর হয়ে গেছে। আচ্ছা। মানে মোটামুটি সবাই যারা সাক্ষী হিসেবে গিয়েছিল তারা পরম যত্নে সবাইকে জানিয়ে দিয়েছে, এই কাউরে বলিস না। সবাইকে বলেছে গোপন ঘটনা। তো
বিয়ের খবরটা চাউর হয়ে গেল, আব্বাটা জানার পরে আব্বার তো তখন গেছে মেজাজ খারাপ হয়ে। যাই হোক, দুনিয়ার কাহিনী, এগুলো নিয়ে বলতে চাই না, বাট আমি আমার ওয়াইফকে ভালো, আমি যদি এই মুহূর্তে ধরেন এখন বিয়ে করব, আমার ওয়াইফকে আমি প্রেম ভালোবেসেছি, আমি যদি জানতাম আমার ওয়াইফ ফ্রিডম পার্টির মেয়ের মানে নেতার মেয়ে, আমি এখনো তাকে বিয়ে করতাম। কিন্তু আমার ওয়াইফ যদি বঙ্গবন্ধুর খুনির মেয়ে হতো, কোন রাজাকারের মেয়ে হতো, আমি বিয়ে করতাম না। আমি এখানে আমি কষ্ট পেতাম, ভেঙে চৌচির হয়ে যেতাম প্রেমের কারণে, কিন্তু আমি বিয়ে করতাম না। কিন্তু আমার কাছে যেটা মনে হয়েছে যে ফ্রিডম পার্টি সাপোর্ট করেছে, সম্পাদক করতে পারে, মানে আমার কাছে ব্যাপারটা লাইটলি নিয়েছি, ডিস্ট্যান্ট একটা ব্যাপার। হ্যাঁ, না নিজম ভাই, আমি একটা জিনিস একটু স্পষ্ট করতে চাই, সেটা হচ্ছে যে একজনের কাজের দায়ভার তো তার নেক্সট জেনারেশন অটোমেটিক্যালি পেতে পারে না, পাওয়া উচিত না। তো সেই জায়গা থেকে আপনার শ্বশুরের রাজনৈতিক বঙ্গবন্ধুর ক্ষেত্রে বিশেষ করে আমরা জানি না উনি কিভাবে নিতেন, মুক্তিযুদ্ধকে উনি কিভাবে নিতেন আমরা জানি। উনি মুজিব বাহিনী থেকে যুদ্ধ করে, সরি উনি ওনার ছোট ভাই মুজিব বাহিনীতে, ওনারা বিএলএফ, আচ্ছা, ওনারা মুজিব বাহিনীতে যুদ্ধ করেছেন। এটা একটা ইন্টারেস্টিং ব্যাপার। আচ্ছা, ওনারা মুজিব বাহিনীর অধীনে যুদ্ধ করেছেন। ওকে, আপনার শ্বশুর নিজ, আচ্ছা, হ্যাঁ। এরপরে কিভাবে পরে মনে হয় জাসদে যোগদান করেছে, ওই যেটা হয়েছে যেটা হয়, ওই জাসদ থেকে, মুজিব বাহিনী থেকে সম্ভবত জাসদে গেছে, জাসদ থেকে মানে এক অদ্ভুত টানবাট আমার শ্বশুর মারা গেছে। সো এই ব্যাপারে আমি আমার কাছে যেটা একটু অবাক লাগে, এবং আপনি যদি খুব সংক্ষেপে এটার ব্যাপারে বলেন, সেটা হচ্ছে যে আপনার শ্বশুর নিজে আপনি বলছেন যুদ্ধ করেছে মুজিব বাহিনীর আন্ডারে, সেটা একটা ব্যাপার। কিন্তু আমি যদি এটা মানে মুক্তি ফৌজও না, কিন্তু মুজিব বাহিনী বুঝবেন মানে কোথা থেকে কোথা টার্ন হয়ে গেছে তার রাজনীতি। না, আই আন্ডারস্ট্যান্ড দ্যাটস ওকে, বাট আমি যেটা বলতে চাচ্ছি, আমি সেটা যদি আমি বাদও দিই, আমি ধরলাম আপনার শ্বশুর খুব একটা মুক্তিযুদ্ধমন্ত্রী মানুষ না, আমি ধরলাম, আমি ধরে নিলাম তর্কের খাতিরে, তো কিন্তু সেটার দায়ভার তো আপনার স্ত্রীর না, সেটার দায়ভার তো আপনার না। তো এই যারা এই জিনিসটাকে একটা প্যাচ লাগানোর চেষ্টা করছে, এটাকে আমি যদি আজকে পরিচিতি না হতাম, রাইট, নর্মাল একটা ওকালতি করছি, আমাকে নিয়ে কথা বলতো না ভাই। আমি এখন পরিচিত মানুষ হয়েছি, একজন চেনে, পলিটিক্যাল আমার প্রশ্ন হচ্ছে আমাকে পরিচিত, আমার জাস্ট পরিচয়টা জাস্ট আমার, আমি বুঝতে পারছি নিজে ভাই। আমার প্রশ্ন হচ্ছে যে আপনি খুব কম বয়সে একটা মানুষকে ভালোবেসে বিয়ে করলেন, সেই মানুষটাকে অনেকটা তার বাসা থেকে ত্যায্য করে দেওয়া হলো। আমার ওয়াইফ তার মাকে আর কোনোদিন দেখেনি। জানি, আমরা সেটা জানি। আমার ওয়াইফ, আমার শ্বশুর মারা গেলেন 2014 সালে, আমার শাশুড়ি মারা গেলেন 2025-এর 1 এপ্রিল, গত বছর। রাইট। শুধুমাত্র আমাকে বিয়ে করার কারণে এই জীবনে মেয়ের মুখ আর তিনি কখনো দেখেন নাই। রাইট। বাট তার বাবা এত রিজিড ছিলেন না। আমার ওয়াইফকে নিয়ে তো আমি চলে আসলাম। আমার ওয়াইফ যখন ব্যারিস্টার হলো, তখন আমার শ্বশুর তাকে সারপ্রাইজ দেওয়ার জন্য লন্ডনে এসে হাজির হয়েছিলেন, এবং সেই প্রোগ্রামে তিনি এসেছিলেন। আমার সাথে তার রিলেশনটা এমন ছিল যে দেখলে আমি সালাম দিয়েছি, শ্রদ্ধা করেছি। আমি একবার ভীষণ রকমের আমি রেগে গিয়ে বলেছিলাম, আপনি এরকম আওয়ামী লীগের বিরোধী, আপনি এরকম উল্টাপাল্টা কথাবার্তা। একদিন একটা ঘটনা হয়েছে, বাট আমার ওয়াইফ ভীষণ কান্নাকাটি করেছে, কষ্ট পেয়েছে। আমি এটার জন্য এখনো দুঃখ বোধ করি, যেটা আমার উচিত হয়নি। আমার ওয়াইফকে কষ্ট দেওয়ার কোনো রাইট আমার। নিজম ভাই, আমি যে জায়গাটা একটু বুঝতে চাই, সেটা হচ্ছে যে আপনি বিয়ে করেছেন 22 বছর বয়সে বা 23 বছর বয়সে, যেটাই হোক, খুব ছোট, আপনি বয়স কম মানুষ। 23 বছরের একটা ছেলে কি বুঝে, এটা খুব একটা জাজমেন্টের ক্যাপাসিটিও হয় না, কম বয়স, বিয়ে করে ফেলেছেন। আপনার দুজনকে ভালোবাসতেন, এবং আপনার ওয়াইফ, আপনি যে ঘর ছাড়া হয়েছে সেটা তো আছে, আপনার ওয়াইফ আপনার জন্য সব ছেড়েছে। ওর কেউ নাই, ওর বাবা নাই, মা ওকে কোনোদিন আমাকে বিয়ে করার কারণে কমপ্লিটলি ত্যায্য। আমার শাশুড়ি করতেন মতিয়া ন্যাপ। আচ্ছা, ন্যাপ করতেন মতিয়া চৌধুরীর, ওই যে মুজাফফর ন্যাপ, মুজাফফর মানে এমন একটা ন্যাপ করতেন, না সরি মুজাফফর ন্যাপ না, মতিয়া ন্যাপ মনে করতেন তারা। মানে সোজা কথা হচ্ছে উনি ন্যাপ করতেন,
ভাসানী ন্যাপ করতেন, আমি আসলে এখন কনফিউজ হয়ে গেছি আর কি। সোজা কথা হচ্ছে যে উনি ন্যাপ করতেন, বাট ওনারা আওয়ামী লীগকে পছন্দ করতেন না। মানে আমার অবস্থা হচ্ছে এমন, শ্বশুর বাড়ির লোকের হচ্ছে কট্টর আওয়ামী বিরোধী, আমার বাড়ির লোকের হচ্ছে কট্টর আওয়ামী লীগ। দ্যাটস আন্ডারস্ট্যান্ডেবল, সেটা হতে পারে নিশ্চয় ভাই। আমি যেটা বলতে চাচ্ছি যে আপনি এত কম বয়সে ভালোবেসে একটা মানুষকে বিয়ে করেছেন, সেই মানুষটা তো আপনাকে ধারণ করে, উনি আপনার জন্য সব ছেড়েছে, আপনার ওয়াইফের কথা বলছি, আপনার জন্য সব ছেড়েছে, বাবা মাকে ছেড়ে দিয়েছে, তাই না? তো এখন আপনি পরে আবিষ্কার করলেন যে ওনার আওয়ামী বিরোধী, কিন্তু আপনি যাকে বিয়ে করেছেন তিনি তো আওয়ামী বিরোধী না। আরে না না, উনি তো মুক্তিযুদ্ধপন্থী মানুষ না। আমি একটু শেষ করি। আমরা জানি আপনার স্ত্রীও মুক্তিযুদ্ধকে ধারণ করে, আওয়ামী লীগকে ধারণ করে। এখন ওনার বাবা মা কি করতো, সেই জন্য কি আপনি আপনার ওয়াইফকে এখন ছেড়ে দিবেন? তো না, ওইটার প্রশ্ন আসবে কেন? তো এইটা যারা এই আমার ওয়াইফ জাস্ট এ মাউন্টেন, রাইট। এখন শি ইজ লাইক এ স্কাই। না, এখন এই প্রশ্নটা তো আপনার যারা সমালোচনা করে, যারা এই নোংরামিটা ছড়াচ্ছে, তাদের কাছে প্রশ্ন, তাদের প্রশ্নের উত্তরটা আপনি দেন যে ওনারা কি এক্সপেক্ট করে যে আপনি আপনার ওয়াইফকে ছেড়ে দিবেন, তারা কি চায়? ভাই এই প্রসঙ্গ আমি আর কথা বলবো না। আমি আমার ফ্যামিলি লাইফের যতটুকু বলেছি আজকে আপনাদেরকে জানালাম, অনেকে হয়তো জানে না, সেটা হচ্ছে যে এরা কি চায়, এরা আসলে আমাকে ঘৃণা করে। আচ্ছা, ঘৃণার কোনো ভাষা নাই ভাই। কেন করে? আপনি যদি আমাকে অপছন্দ, মানে কেন ঘৃণা করে জানি না আমি। আপনি কি মুক্তিযুদ্ধপন্থা মানুষ? এটা কি শিবির নাকি জামাত নাকি এটা কি? তারা মনে করে যে এই লোক কেন, মানে এই লোক কেন উপরে উঠবে, এই লোককে কেন মানুষ পছন্দ করবে, এই লোককে কেন ভালোবাসবে। জেলাসি। হ্যাঁ, হয়তো আমি দেখতেও ভালো না, হয়তো আমি দেখতে ভালো, হয়তো আমি দেখতে খারাপ না, হয়তো মানে আমি যাই না, হোয়াটএভার, আমি যাই না। একটু ব্যাপার, আপনার শ্বশুরের এই যে নামাজে জানাজা নিয়ে একটা আপনি কেন জানাজায় কেন পার্টিসিপেট করলেন, সেটা নিয়ে আবার দেখি আমরা এরা কথা বলে। এটা আপনি কিভাবে দেখেন? এটা তো আমার মনে হয় বা খারাপ জিনিস। এটা আপনার শ্বশুরের জানাজায় তো পার্টিসিপেট করা যাবে না, এমন তো কোনো নিয়ম নাই। তাও শ্বশুরের জানাজায় আমি পার্টিসিপেট করবো না? সেটাই। এটা নিয়েও দেখতে শোক সবাই কেন, মানে ওরা যেটা কল্পনা করে আমাকে এইভাবে দেখতে চায়, আমি এইভাবে বলবো আমি মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি, আমি ফ্রিডম পার্টির এই লোকের যারা আমার শ্বশুরের, আমার ওয়াইফের বাবা মারা গেছে, রাইট, শেষ দুনিয়া থেকে বিদায় নিয়ে নিয়েছেন, রাইট। আমি তার জানাজাতে, তারা সবাই আমাকে টেক্সট পাঠাতে হয়েছে সবাইকে যে জানাজাতে আসবে, ধর্মীয়। তারপরে ওই সময় আপনার অনেকটা বিএনপি জামাতপন্থী লোকেরা ওনার একটা শোক সভা ডেকেছেন। আচ্ছা, ওনার জন্য আমাকে ওইটাতে, আমার শ্বশুর ফ্যামিলির কাউকে তো থাকতো, আমার ওয়াইফ, ওরা তো একদম ওরা একদম ফ্ল্যাট হয়ে গেছে। আমার তখন আমার একটা ছেলে, আমার তো তখন মেয়ে হয়নি তখনও। আমি ওই শোক সভাতে, কোন সালের কথা? এটা হচ্ছে 2014 সালের নভেম্বরে, অনেক আগে, আরো 12-13 বছর আগে। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আমি ওই ফ্যামিলির পক্ষ থেকে অ্যাটেন্ড করেছি। হ্যাঁ, আপনার শ্বশুর তো আর জানাজা তো একটা ধর্মীয় ব্যাপার, আমি তো এখানে দোষের কিছু দেখি না। সেখানে আমাকে একটা বক্তব্য দিতে দেওয়া হয়েছিল। আমি বলেছি যে আপনারা এখানে উপস্থিত যারা আছেন তারা জানেন, ওই জানাজার পরে একটা শোকসভা হয়েছে। শোকসভা হয়েছে জানাজার পরপর, জানাজার মানে একদিন পরপর না, মানে 4 দিন, কুলখানির দিন মনে হয় একটা, ওই যে 4 দিনের একটা থাকে না, প্রোগ্রাম থাকে না, বা 40-এর দিনে হতে পারে, আমি নট কোয়াইট শিওর। আচ্ছা, তো ওই সময়টাতে যেটা হয়েছে যে আমাকে একটা বক্তব্য দিতে বলা হয়েছিল। আমার মনে আছে বলেছি যে আপনারা নিশ্চয়ই জানেন যে আমার শ্বশুরের সাথে আমার রাজনৈতিক ভয়ানক রকমের দূরত্ব ছিল, বাট তিনি কোনোদিন আমাকে বলেননি যে আমি কেন আওয়ামী লীগ করি, আমার ফ্যামিলি কেন করে, এবং এটার জন্য তার সন্তানকেও ত্যায্য করেননি। সো এই ব্যাপারটার জন্য আমি তার কাছে কৃতজ্ঞতা পোষণ করি, এটা আমি বলেছি। ভাই, আপনার বাবা আমরা জানি আওয়ামী লীগ করতেন পাকিস্তান আমল থেকে, এই ব্যাপারে যদি আমাদেরকে বা আপনার পরিবার নিয়ে যদি আমাদের, আমার মানে বঙ্গবন্ধুরা যখন মুসলিম লীগ করে, ওই সরোয়ার্দী থেকে শুরু করে, আমার দাদা তখন মুসলিম লীগ। আচ্ছা, আবার ওনারা যখন আওয়ামী মুসলিম লীগ হলো, আমার দাদা তখন আওয়ামী মুসলিম, তাদের সাথে ছিল। মানে ওই যে কনসার্ট দেখতে গেলে কিছু পাগল থাকে না, ওই কনসার্টের দলের সাথে যায়, আমার দাদা হচ্ছে ওরকম। আচ্ছা, আমার মাকে জিজ্ঞেস করেছি দাদা কেমন ছিল আওয়ামী লীগার, বলে অন্ধের থেকেও একটু বেশি। আচ্ছা, কেউ আওয়ামী লীগ নিয়ে কিছু বললে উনি খেপে যেতেন। আচ্ছা, 46-এর দাঙ্গাতে আমার দাদা যে কি ভূমিকা রেখেছেন সেখানে, হিন্দু মুসলিম, আমি তো লক্ষ্মীপুরের ছেলে, তো প্রচুর হিন্দু ছিল, দেখুন সব রামগঞ্জ, লক্ষ্মীপুর সব একটু হিন্দুয়ানি নাম।
আমার দাদার একটা বড় ভূমিকা ছিল, বঙ্গবন্ধুর ভক্ত ছিল, বাবা ওই সূত্রে আমার ভূমিকাটা কি ছিল ঠিক আপনি যদি স্পষ্ট করেন? মানে বঙ্গবন্ধু মানে আওয়ামী লীগের ব্যাপার না না, ওই দাঙ্গার সময় ও দাঙ্গার সময় ছিল ওই থেকে হিন্দু মুসলিমরা যাতে ওইখানে কি অ্যাটাক না করতে পারে, আমি এটা ওই দাঙ্গা যাতে না লাগে। স্পষ্ট করতে বললাম কেন, দুদিন পরে দেখবেন এটা কেটে একদল বলবে যে উনি দাঙ্গা লাগিয়ে। ও না না, আমার দাদার নামের আগে মৌলভী আছে, মৌলভী আলী আহমেদ মজুমদার। যে কেউ আমাদের বাড়িতে গিয়ে কাঞ্চনপুর ইউনিয়ন, রামগঞ্জ কাঞ্চনপুর ইউনিয়নে গেলে আমার দাদার কথা বললে, যে আমার দাদার ছাত্র একজন আছে আমাদের ওই যে শাহ আলম কাকা, উনি ঢাকা ইউনিভার্সিটি আব্দুল্লাহ মারুফ নামে পরিচিত, তিনি এখন ইসলামের প্রফেসর মনে হয় পড়ান। তারপরে অ্যাকাউন্টিং এর আরেকজন আছে নাজিমউদ্দিন কাকা, নাজিমউদ্দিন ভাই হয় আমার, ওনারা বলতে পারেন আমার দাদা। মানে আমার দাদার কথা তো নোয়াখালীতে গেলে মানে লক্ষ্মীপুরে গেলে আচ্ছা হ্যাঁ, আপনার দাদা বাবা সবাই একদম। আব্বার তো ওই যে মুক্তি ওই যে ইসের সার্টিফিকেটই আছে, দেখেছেন যে ওই 10 পয়সা চাঁদা দিয়ে আওয়ামী লীগ হওয়ার রসিদই আছে, ছবি আমরা দেখেছি। হ্যাঁ আচ্ছা, তো এই ব্যাপারটা। আর নিজুম ভাই, আমরা দেখি যে আপনি দেশে বিদেশে ঘুরে বেড়ান। আপনি একবার অস্ট্রেলিয়ায়, একবার ইউকেতে, একবার ইউরোপে, একবার আমেরিকাতে, সব জায়গায় ঘুরে বেড়ান। তো এই কেন ঘুরে বেড়ান এবং টাকা আসে কোথেকে? এগুলোর মানুষ দেখি এটা নিয়ে প্রশ্ন তোলে। আমি একজন প্রফেশনাল ব্যারিস্টার এন্ড সলিসিটর, রাইট। আমি ইংল্যান্ডে লিগ্যাল কনসালটেন্ট হিসেবে কাজ করি, রাইট। আমার ওয়াইফ একজন সুপার লয়ার, আমার পৈতৃক ভাবে আমার ফ্ল্যাট আছে, আমার সম্পত্তি আমি পৈতৃক ভাবে পেয়েছি। আমি গরিব কেউ না, আমি দরিদ্র লোক না, মাথা রাখতে হবে। আমি একজন উকিল, আমি ব্যারিস্টার সলিসিটর, আমি নিউজিল্যান্ডে প্র্যাকটিস করতে পারি, আমি আমার কারেন্ট প্র্যাকটিসিং সার্টিফিকেট আছে অস্ট্রেলিয়ার, আমার রেজিস্টার্ড ফরেন লাইসেন্স আছে। এখন না আমি প্র্যাকটিস একটু অফ হয়েছে আমার, আমি কম হয়েছে। আমি ইংল্যান্ডে কনসালটেন্ট হিসেবে কাজ করি, আমার বাবার চেম্বারের আমি পার্টনার, আমার চেম্বারে পার্টনারশিপ আছে, আমার পৈতৃক সম্পত্তি আছে, আমি ওয়েল অফ ফ্যামিলির ছেলে। আমি যখন কোনো কারো দাওয়াতে যাই তখন তারা অ্যারেঞ্জ করে আমার এয়ার টিকিট। আর কি, আমাকে কেউ যদি হোটেলে থাকতে দেয় আমি রাজি হই না। আমি বলি যে ওই হোটেলের টাকা দিয়ে আপনি ছাত্রলীগের একটা ছেলের টাকা দেন, আমাকে দাওয়াত করে নিয়ে যায়। আবার আমি যেমন আমি অস্ট্রেলিয়াতে গেছি আমার প্রফেশনাল কাজে, আমার নিজের টাকা দিয়ে গেছি। আমি ইন্ডিয়াতে আমার আমার মার চিকিৎসার জন্য আমি যখন ইন্ডিয়াতে আসি আমার নিজের টাকায় আসি। যখন আমাকে কেউ একজন ধরেন বললো বক্তৃতা দেওয়ার জন্য ডাক দিবে, ওনারা অ্যারেঞ্জ করেন। আচ্ছা, সিম্পল। আমার চাচা আছে আমেরিকায় থাকে, উনি যে এই পর্যন্ত কত টিকিট আমাকে কিনে দিয়েছেন। উনি আমাকে বলে যেমন এই যে সামনে ওয়াশিংটন ডিসিতে যাব, উনি আমাকে বলছে এরে তোর কি টিকিট লাগবো নি, আজকে ফোনে বলেছে এই তুই একটু লস এঞ্জেলস চলে আয়, তো একটু কাম আছে। তো বলছে যে তোর টিকিটটা ইস্যু করে দিলাম। সো ওনারা প্রোগ্রামের জন্য কল করেছেন, টিকিট করে দিয়েছেন। মানে আমি এটা না অনেক বড় ভাবে দেখি না। এখন মনে করেন যে একটা লোক, তার কাছে এটাই অনেক বড়। আমি ব্রিটিশ সিটিজেন, আমার কোন পৃথিবীতে যাইতে কোনো 175টা দেশের মতো যেতে পারি আমি, বুঝতে পারছেন? সো আমার তো ট্রাভেল করতে সমস্যা ঠিক আছে, সুবিধা আছে। আমি আপনি ব্যক্তিগত প্রয়োজনে ব্যক্তিগত টাকা খরচ করেন, কেউ ইনভাইট করলে তারা হয়তো স্পন্সর করতে। যখন আমাকে কেউ ইনভাইট করে তখন ডিউটি হচ্ছে তারা আমার জন্য টিকিটের অ্যারেঞ্জমেন্ট করে। আমার পার্সোনাল কাজে আমি যখন যাই তখন আমি আমার নিজের টাকা দিয়ে। আবার আমি অনেক সময় ধরেন ইনভাইট করেছে, দেখলাম যে ওনারা আসলে অ্যারেঞ্জ করতে পারছেন, আমি ডোন্ট ওয়ারি, আই এম কামিং। দ্যাটস ওকে, দ্যাটস আন্ডারস্ট্যান্ডেবল। নিজু ভাই, প্রশ্নটা করার জন্য আমি সবচাইতে বড় মাথা রাখতে হবে আমি উকিল, আমি বেকার না, আমি ব্যাংকরাপ্ট কেউ না, আমি কাউকে ফোনে হ্যারাস করি, 8টা ক্রিমিনাল রেকর্ড হয়েছে ওরকম কেউ না, হাজবেন্ড ওয়াইফ শুদ্ধা ব্যাংকরাপ্ট এরকম না। দ্যাটস আন্ডারস্ট্যান্ডেবল। যারা প্রশ্ন করেছে তাদের রেকর্ড এইটা, তাদের কাছে এইটাই একটা বড় ব্যাপার, আমার কাছে এটা বড় ব্যাপার না। আচ্ছা নিজুম ভাই, আপনাকে যে প্রশ্ন করলাম যে আপনি টাকা কোথায় পান, এই প্রশ্নটা আমার না, আমি প্রশ্ন করতে বাধ্য হয়েছি বেসিক্যালি এই যারা গুজব ছড়ায়, নোংরামি করে তাদের কারণে। বাট আমার যে নিজের প্রশ্নটা সেটা হচ্ছে যে আপনি যে দৌড়ে বেড়াচ্ছেন দেশ থেকে দেশে, এখান থেকে সেখানে যাচ্ছেন, আমি মাঝে মাঝে খেয়াল করি, তো এই যাওয়ার কারণটা কি? হ্যাঁ, আপনি যদি একটু সংক্ষেপে বলেন যে আপনি কেন যান, নির্দেশনা, আমি শেষ করি প্রশ্নটা, নির্দেশনা কোত্থেকে আসে এবং আপনি ঠিক কি করেন, আপনার কার্য প্রক্রিয়াটা কি? কিছু আমি বলতে পারবো, কিছু বলতে পারবো না। সেটা হচ্ছে যে আমাদের কিছু
সেট করা মিটিং থাকে। ধরেন যখন দেশের বাইরে যাই, আমাদের আগের থেকে কিছু অ্যাপয়েন্টমেন্ট নেওয়া থাকে, সেনেটর, কংগ্রেসম্যান, লবিস্ট, লয়ার্স, তারপরে হচ্ছে ধরেন খুবই সোশ্যাল পাওয়ারফুল ব্যক্তি, যেমন ধরেন পেনসিলভেনিয়া না, ডিসিতে ধরেন ট্রাম্পের একজন নির্বাচনী অন্যতম গুরুত্বপূর্ণ ব্যক্তির সাথে ধরেন মিটিং এ বসেছি, রাইট, আগের থেকে সেট করা। একজন লয়ার যিনি আপার মামলা পুরোটা দেখবেন, তার সাথে 4 ঘন্টার মিটিং। কোন এক কংগ্রেসম্যান, সিনেটর, মেয়র, হ্যাঁ, এখন এগুলো তো নাম বলতে পারবো না, নাম বললে আবার বিরোধী পক্ষ এদের সাথে যোগাযোগ করবে, সো এগুলা আমাদের এগুলা। তারপরে ধরেন আরো অনেক লোকজন আছে, এগুলা বলা যাবে না, অনেক কাহিনী আছে, অমুক সংস্থা, তমুক সংস্থা, তমুক এজেন্সি, এই পর্যন্ত ধরেন এরকম প্রায় 70 মতো মানুষের সাথে বসেছি। ধরেন অমুক লোক বাংলাদেশ থেকে অমুক জায়গাতে বসবে, বাংলাদেশে বসবে না, স্থান নির্ধারণ করেছি, মিটিং সেট হয়েছে দলের জন্য। তো ওগুলো রিপোর্ট তৈরি করে আবার আমরা ইউরোপিয়ান ইউনিয়ন, এখানে মিটিং থাকে, ইউরোপিয়ান ইউনিয়নের নেতা মানে ওই যে বিভিন্ন অফিসের হিউম্যান রাইটস অর্গানাইজেশন, জেনেভাতে গেছি, সংবাদ সম্মেলন করেছি, সেমিনার করেছি, তারপর প্রোটেস্টে গেছি, এই যে অনেক কাজ থাকে। এখন এইসব আমি এত প্রকাশে বলতে পারবো, তবে হ্যাঁ, একদিন বাংলাদেশ আওয়ামী লীগ যখন ক্ষমতা যাবে তখন একদম নাম ধরে ধরে বলবো কার সাথে মিটিং করবো। কিন্তু নিজম ভাই, আপনি বা আপনারা কি এই বার্তাগুলো ঠিকভাবে আন্তর্জাতিক অঙ্গনে বা আপনি যেখানেই যাচ্ছেন আপনার কি এখন আমি কারণ আমি যেটা দেখতে পাই আমার ব্যক্তিগত জায়গা থেকে, সেটা হচ্ছে যে এই মুক্তিযুদ্ধ বিরোধী যে পক্ষটা আছে, বিশেষ করে জামাত এবং তার সাথে আর যারা আছে, তারা দেখি যে একদিকে হচ্ছে আপনার যত কুকর্ম করে বেড়াচ্ছে, আমি খুব ভদ্র ভাষায় যদি বলি, কুকর্ম শব্দটা ব্যবহার করলাম আর কি। তো যেমন ধরেন এই যে হত্যাকাণ্ড, অভিজিৎ হত্যাকাণ্ড, ব্লগারদের যে হত্যাকাণ্ড ছিল, হ্যাঁ, এরকম অনেকগুলো হত্যাকাণ্ডের সাথে তারা জড়িত, সরাসরি জড়িত, তাই না? কিন্তু অন্যদিকে তারা আন্তর্জাতিক অঙ্গনে গিয়ে নাকি কান্না করছে, তারা নিজেদেরকে ভিকটিম হিসেবে প্রচার করছে, তারা বলছে যে শেখ হাসিনা নাকি তাদের সাথে অন্যায় করেছে, এটা করেছে, সেটা করেছে, অথচ ইটস দ্য আদার ওয়ে অ্যারাউন্ড, না? আচ্ছা, কিন্তু আমরা দেখি যে আপনারা যে দেশে ভালো কাজ করেছেন তা তো দেশের বাইরে কেউ জানে না, তো আপনারা কি করতেছেন? না, আপনারা কি উদ্ধার করলেন? একটা জিনিস আমি আপনাকে বলি, সেটা হচ্ছে যে ইন্টারন্যাশনাল এরিনাতে আমাদের ব্যাপারে এক ধরনের নেগেটিভ বেশ ভালো প্রচারণা হয়েছে। আমরা তো এই সোফার গত 2 বছরে তো বিভিন্ন জায়গাতে গেলাম, হ্যাঁ, আমাদের একটা অভিজ্ঞতা হয়েছে, এখনো অনেকটুকু কমেছে। কত যে কমেছে এটা বলে বোঝাতে পারবো না। আমরা ইউনুসকে দেখে তাদের একটা শিক্ষা হয়ে গেছে কিছুটা, হ্যাঁ। তো বিভিন্ন দেশে যখন যাই, যেমন কদিন আগে আপনার অস্ট্রেলিয়াতে গিয়ে অস্ট্রেলিয়ার একজন গুরুত্বপূর্ণ ব্যক্তির সাথে দেখা করলাম আমরা। তো ধরেন আপনি আমাকে ফটো তুলতে দেখছেন ওয়াশিংটন ডিসির একটা বিল্ডিং এর সামনে, ওইটা পাবলিক দেখছে, এখানে ছবি দেখছে, চা খাচ্ছি, কফি খাচ্ছি, আপনার মনে হচ্ছে আরে কত না সুন্দর জীবন যাপন, হ্যাঁ। এখন আমি তো আসলে ওই ছবি দিয়ে বেড়াবো না যে আমার একটু আগে অমুকের সাথে মিটিং হয়ে গেল। তো আমি একজন ক্ষুদ্র মানুষ হিসেবে আমি এককভাবে তো না, এখানে একটা টিম হিসেবে আমরা যাই, আমাদের একটা গোপন টিম আছে ইন্টারন্যাশনাল রিলেশন গুলোর জন্য। আমার সৌভাগ্য হয় সেখানে, আপনি এটাও জানেন যে ইন্ডিয়াতে আমার সামনে অনেকগুলো মিটিং আছে। ইতিমধ্যে আমি সেদিনও পশ্চিমবঙ্গে আমার কয়েকটা মিটিং হলো, এটা আপনার একটা ভালো ধারণা আছে, প্রায় 4.5 ঘন্টার মিটিং হলো। তো এরকম ভাবে মিটিং থাকে। এখন আপনি আমাকে দেখেছেন যে আমি ছবি তুলেছি, চা খাচ্ছি, তারপরে ঘুরে বেড়াচ্ছি শান্তিনিকেতনে। এগুলোর ফাঁকে ফাঁকে আমার আসল কাজ কি, এটা ধরেন অনেকটা ব্যাপারটা এমন যে এগুলো আমি ফেসবুকে আনি। নিজম ভাই, আমি যদি আরো স্পেসিফিক্যালি জিজ্ঞেস করি, সেটা হচ্ছে যে আমরা দেখছিলাম বাংলাদেশটা গত সরকারের, আগের সরকারের সময়, অর্থাৎ শেখ হাসিনার সরকারের সময় একটা খুব ভালো দিকে যাচ্ছিল, ক্রমান্বয়ে এটা উপরে উঠছিল, তাই না? হঠাৎ করে একটা কি হয়ে গেল, একটা চক্রান্তের মাধ্যমে স্টুডেন্টদেরকে ভুলভাল বোঝানো হলো। অবশ্যই যারা সামনে ছিল তারা ভুলভাল বোঝেনি, তারা জেনে বুঝেই করেছে। পেছনে যারা ছিল তারা ভুল বুঝেছে, প্রতারিত হয়েছে। তো তাদেরকে ভুলভাল বুঝিয়ে একটা চক্রান্ত করা হলো, ষড়যন্ত্র করা হলো।
একটা সরকারকে নামিয়ে দেওয়া হলো, তারপরে ক্ষমতা এসে বসলো একটা তথাকথিত অন্তর্বর্তীকালীন সরকার, যেটা বেসিক্যালি একটা অবৈধ সরকার আসলে, আপনি যদি আইনগতভাবে চিন্তা করেন। হ্যাঁ, কিন্তু এই সরকারটা আসার পরে আমরা দেখলাম যে আপনার দেশটা ধ্বংস করে দিল, গুম খুন রাহাজানি হত্যা, পলিটিক্যাল সাপ্রেশন অ্যান্ড হোয়াট নট। তো এমন কিছু নাই যে করে নাই, তাই না? কিন্তু আন্তর্জাতিক অঙ্গনে তো আপনার তো মনে হয় না এটা বুঝাতে পারছেন, এটা তো দেখি পারসেপশনটা উল্টো। না, আমরা বোঝাতে পারার ব্যাপারটা যেটা হয়েছে যে আমরা গিয়ে এগুলো তাদেরকে দেখাই, বলি শোনেন আপনারা যেভাবে আন্তর্জাতিক অঙ্গনটাকে দেখেন যে একদল ফেরেশতা আন্তর্জাতিক অঙ্গনে বসে আছে, ফেরেশতাদেরকে বোঝাতে হবে আমরা ভাই এদের তুলনাতে কত বেটার, ইউ ডোন্ট হ্যাভ এনি আইডিয়া। এরা সব জানে। আচ্ছা, দেশ সেন্ট মার্টিন নিতে হবে, এটা হচ্ছে টার্গেট। কে মারা গেল এরকম, ডু দে কেয়ার? আচ্ছা, জিসুমিয়া চুক্তি হবে, আপনি বলতে চাচ্ছেন যে এটা ট্রেড ডিল হবে, এটা প্রিডিটারমাইন্ড। আপনার মনে হয় না যে এই বড় বড় আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা এরা জানে কি হচ্ছে দেশে? এরা সব একটা 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 সিন্ডিকেট, যুদ্ধ লাগা দিয়ে অস্ত্র বিক্রি করে। আবার এরাই আবার মানবাধিকার সংস্থা। না নিজুম ভাই, এতটুকু কি অন্তত আপনি স্বীকার করে নিবেন কিনা যে একটা উদারপন্থী গোষ্ঠী হিসাবে এবং আওয়ামী লীগ হিসাবে, একটা রাজনৈতিক দল হিসাবে আপনাদের আরো অনেক বেশি কিছু করার আছে আন্তর্জাতিক অঙ্গনে? ডেফিনেটলি করার কোনো বিকল্প নাই, যেটা আমরা করছি, চেষ্টা করছি। আপনি নিজেও তো চেষ্টা করছেন, আপনি জানেন, আপনি নিজেও এই প্রক্রিয়ার মধ্যে আছেন। আপনার পরিচয় হয়তো বা অনেকে জানে না, জানবেও না, হয়তো বা আনসাং হিরো আপনারা। সো আপনি তো 2 বছর আপনি কি করলেন, ইউ নো ইট ভেরি ওয়েল, রাইট? কত শত মিটিং, কত কিছু এগুলোর সাথে জড়িত আছেন। সো আলটিমেটলি এন্ড অফ দ্য ডেতে হচ্ছে যে উই আর ট্রাইং আওয়ার বেস্ট, রাইট? ধরেন তারপরে এই যে দেশের বাইরে যাই, ওই ডায়াসপোরা যারা আছে তাদের সাথে একটা নেটওয়ার্কিং বিল্ড করি। আমি যখন যাই, মানুষ আমার কথা শুনতে আসে, জানতে আসে, আমাকে নানান জায়গাতে সংবর্ধনা দেওয়া হচ্ছে, বলা হচ্ছে, ফলে একটা নেটওয়ার্কিং তৈরি হচ্ছে। ধর টেক্সাসে যাচ্ছি, 6 জনের সমন্বয়ে একটা টিম বানিয়ে ফেললাম, সিডনিতে একটা টিম বানিয়ে ফেললাম, ইংল্যান্ডে একটা টিম বানিয়ে ফেললাম, জেনেভাতে একটা টিম বানিয়ে ফেললাম। এরা একসাথে মিলে কাজ করি, লয়ার্স, লবিস্ট, নানান ধরনের গ্রুপ বানিয়ে, এরকম প্রায় 10-15টা গ্রুপ মিলে কাজ করছি। আমি একটা নেটওয়ার্কিং তৈরি করছি ওয়ার্ল্ড ওয়াইড। সো স্বাভাবিকভাবে এগুলো এখন আমাদের সারা পৃথিবীর যে ডায়াসপোরা অংশটা আছে, এদের হেল্প আমার লাগবে না। ক্রিমগুলো তো সব দেশের বাইরে, এই ক্রিমগুলোকে আমি একত্রিত করছি, দেশের বাইরের মেধাগুলোকে আমি একত্রিত করছি। সো আমি এটা বেনোভলেন্টলি করছি, এটা আমি নিজের থেকে করছি। নেত্রী নির্দেশনা আছে, নেত্রী বলে দিচ্ছে। নেত্রী আমাকে মনে আছে যে প্রথম যখন মালদ্বীপে গেলাম, কিভাবে আমার প্রতি নির্দেশনা ছিল যে এই খোঁজ নিয়ে আসো। তো এগুলো তো বলে এগুলো আমি বলতে যাবো কেন? না, আমার স্মৃতি কথা এগুলোতে আমি লিখব। আপনার উদ্দেশ্য তো সেলফ ব্র্যান্ডিং না। না, আমরা অনেক কাজ করি, এগুলো আমি বলতে পারবো না। এগুলো যদি আমি বলি, আপনি বোঝেন বিরোধী শিবির কি করবে, কার সাথে নোংরামি করবে। হ্যাঁ, আমি এখন অমুকের সাথে দেখা করতে গেছি, ওরা ওদের সাথে কানেকশন করে আরো 500টা কথা আমাদের বিরুদ্ধে লাগাবে। আমরা তো এগুলা খুবই মানে একদম আন্ডার দ্য টেবিল করতে হয় আমাদেরকে। আমি অনেক কথা বলতে পারবো না। আপনি যদি মনে করেন যে আমি ঘুরতে বেরোইছি, শপিং করতে বেরোইছি, সো ইউ হ্যাভ লিবার্টি টু থিঙ্ক, সো ডোন্ট ওয়ারি অ্যাবাউট দ্যাট। আচ্ছা, অন্তর্বর্তীকালীন সরকার নিয়ে কিছু বলবেন কিনা? অবৈধ একটা দখলদার বাহিনী, এদের কোনো অস্তিত্ব সংবিধানে নাই, কিন্তু সংবিধানের আন্ডারে শপথ নিয়েছে। তাদের যে সংবিধানের অধীনে শপথ নিয়েছে, কিন্তু সংবিধানে ওদের কথা বলা নেই। এই কথাটা বললে আপনি জোকসটা বুঝতে পারেন নাই। বুঝতে পারলো। শুধু তাই না, আমি একটা জিনিস অ্যাড করতে চাই, সেটা হচ্ছে যে সংবিধানের অধীনে, রাষ্ট্রপতির অধীনে শপথ নিয়ে দেখা যাচ্ছে যে তাদেরই একটা অংশ দিনে রাতে রাষ্ট্রপতির বিরুদ্ধে কথা বলছে, যেটা হওয়ার কথা না, সংবিধানের বিরুদ্ধে কথা বলছে, এবং এই সরকার সেটা অ্যালাউ করেছে, মাসের পর মাস, বছরের পর বছর এটা অ্যালাউ করেছে। সরকার যে বলছে এই তো অবৈধ সরকার। গত 2 বছর জাস্ট সিম্পলি আমরা একটা মবের রাজ্যে বসবাস করেছি। এখানে ওকে পেটায়, ওকে পেটায়, এর কথা শোনে না, অমুকের কথাতে বিচারপতি চেঞ্জ হয়ে যায়, অমুকের কথাতে পুলিশ চেঞ্জ হয়ে যায়। পুলিশ বলছে আমি জাতীয়তাবাদী আদর্শকে লালন করি, আমি একটা বিএনপি। এর
এর ঘর পুড়িয়ে দিচ্ছে, তার ঘর, এরকম আপনার বিচারপতি বলছে 6টার ভিতরে প্রধান বিচারপতি হতে হবে রিফাতকে, চলে যেতে হবে অমুক বিচারপতিকে, কোন রকমের নিয়ম নীতি ছাড়া 21 জন 22 জন 50 জন 100 জন 150 জন বিচারপতিকে নিয়োগ দিয়ে দিলেন অমুক। মানে কি যে হচ্ছে, কি যে চলছে, এইটার সাথে আসলে এটা কোনো সাধারণ কোনো সময় যায় নাই। এটা নিয়ে দেখবেন প্রচুর বই তখন কই সাহিত্যিকরা লিখবে। এখনো আওয়ামী লীগ আসলে তো এরকম প্রচুর মানে ধান্দাবাজের বেড়ে যায়, তখন দেখবেন প্রচুর বইপত্র বের হচ্ছে, এখন তো বলছে না অনেকে। সো আলটিমেটলি এইটা নিয়ে এই অন্তর্বর্তীকালীন সরকার নিয়ে প্রচুর বলেছি, এটা জাস্ট অবৈধ 106 অনুচ্ছেদের আন্ডারে এটা হয়ও নাই, শপথ নেওয়া, তারপরে এটার যে নিয়ম নীতি কিছুই পালন করা হয়নি, এদের আন্ডারে যে নির্বাচন হয়েছে এটাও অবৈধ, তারেক রহমান অবৈধ, একমাত্র বৈধ বাংলাদেশে এখনো প্রধানমন্ত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, এটাই আনসার, দ্যাটস ইট। নিঝুম ভাই, ঠিক আছে, অ্যান্ড এই ধরনের প্রশ্ন করা উচিত না, আমি দুঃখিত যে আমাকে প্রশ্নটা করতে হয়েছে, ঠিক বাট আছে। বাট এই প্রসঙ্গও আমি দেখলাম যে উঠে এসেছে সোশ্যাল মিডিয়াতে, সেই কারণে প্রশ্নটা করা। আর আরেকটা ব্যাপার নিঝুম ভাই, সেটা হচ্ছে যে প্রিয়তি নামে একটা মেয়েকে নিয়ে আপনাকে আজে বাজে কথা বলার চেষ্টা করা হয়, তো এই প্রসঙ্গে আপনি কিছু বলতে চান কিনা বা বলবেন কিনা, মানে ব্যাপারটা কি? কেন বলবো? অনেকে নোংরা কথা বলার চেষ্টা করে, এখন এটা কি ব্যাপারটা কি বলেন তো? এই পুরো প্রসঙ্গে আমি যাকে জবাবদিহি করেছি, রাইট, তিনি আমার স্ত্রী, রাইট, এর বাইরে Right. এই বিষয়ে কারোর সাথে কোনো কথা বলার আমার কোনো দরকার নেই। আপনি কনফিডেন্ট যে আপনি কারোর সাথে কোনো অন্যায় করেননি? আপনাকে আমি শুধু একটা কথা বলি, রাইট, যে এই পুরো বিষয়টা আমার অত্যন্ত পার্সোনাল একটা ঘটনা, আচ্ছা, একদম পার্সোনাল একটা ব্যাপার। এই পুরো পার্সোনাল ব্যাপারটা আমার যাকে জবাবদিহি করতে হয়, করতে হয়েছে, বলতে হয়েছে, যার কাছে আমার সমস্ত তিনি আপনার স্ত্রী। অপরাধ যদি বলেন সেটা আমার স্ত্রী। তিনি আপনার, আমি শুধু প্রশ্ন তাহলে নিজে এভাবে করি যে আপনি এমন কোনো কিছু করেন নাই যে আপনি স্ত্রীর বাইরে অন্য কারো কাছে জবাবদিহিতা থাকতে পারে, এমন কোনো কিছু করেন নাই? মানে 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 না না না, ব্যাপারটা হচ্ছে, ধরেন কোনো নারী ঘটিত ব্যাপারে যদি আমার জীবনে ঘটে থাকে, তাহলে তো ডেফিনেটলি সেটা একটা ইস্যুস। অবশ্যই। আপনি যদি এটাকে অপরাধ বলেন, অপরাধ। সেখানে অন্যায় কিছু হয়েছে কিনা, আইনের চোখে অন্যায়, অপরাধও বলেন, আইনের চোখে অন্যায় এমন কিছু হয়েছে কিনা? অপরাধ বলেন, অপরাধ। অপরাধ যদি না হয়, অপরাধ না। কি হয়েছে এখন তো আমি আপনাকে বলি নাই আসলে কি আমরা শুনতেও চাই না, এই ব্যাপারে কি হয়েছে এখনো পর্যন্ত আমি একটা ওয়ার্ডও বলি, আমরা শুনতেও চাই না। সুতরাং এটা অপরাধ কি অপরাধ না, কি আসল ঘটনা কি, আসলে কি হয়েছে, এগুলো আমি কিচ্ছু বলি নাই। বাট এই ব্যাপারে আমাকে যদি কিছু বলতে হয়, সেটা অনলি টু মাই ওয়াইফ। থ্যাংক ইউ ফর ক্লারিফাইং। আমি একটা শেষ প্রশ্নটা করব, আমি শেষ করবো নিশ্চয়ই নিজুম ভাই, সেটা হচ্ছে যে দুটো প্রশ্ন আমি একসাথে করবো। সেটা হচ্ছে যে আপনার সত্যিকারের লয়ালিটিটা কোথায়, রাজনৈতিক পার্সপেক্টিভ থেকে আপনার সত্যিকারের লয়ালিটিটা কোথায়, আনুগত্যটা কোথায়, এবং আপনাকে যারা মুক্তিযুদ্ধপন্থী মানুষ, গণতন্ত্রপন্থী মানুষ, উদারপন্থী মানুষ, যারা দেশের ভালো চায়, বাংলাদেশকে ধারণ করে, তারা আপনাকে বিশ্বাস করবে কেন? দুটো প্রশ্ন আমি একসাথে করছি। প্রথমত আপনার আনুগত্য, আপনার বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন উঠেছে, কেন বিশ্বাস করবে? প্রথম কথা হচ্ছে যে আমাকে বিশ্বাস করার কি দরকার? না, একসাথে কাজ করতে গেলে তো বিশ্বাসযোগ্যতার প্রশ্ন আসে। এখন ওই যে তা হলো জামাত শিবির, আমি কারোর সাথে একসাথে কাজ করি না। না, কিন্তু ওই যে জামাত শিবির, আমাকে আমার যদি গার্ডিয়ান থেকে থাকে পলিটিক্যালি, দুজন মানুষ আছে, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং বঙ্গবন্ধু কনিষ্ঠা কন্যা শেখ রেহানা। এটা হচ্ছে আপনার আনুগত্যের জায়গা, আমার সবকিছুর জায়গা। আচ্ছা, যদি জবাবদিহি করতে হয়, কিছু বলতে হয়, ট্রাস্ট ইস্যু থাকে, তাহলে এই দুইজন, ওনারা যদি আমাকে ট্রাস্ট করেন, ওনারা যদি আমাকে ভালোবাসেন, অ্যাবসলিউটলি মানে আমি জাস্ট ওভারওয়েলমড হ্যাপি। ওনারা যদি বলেন যে না, ট্রাস্ট করি না, আপনি কালকে থেকে আমাকে অনলাইনে দেখবেন। আচ্ছা, আমি মানে অনলাইনে দেখবেন না বলতে, আপনি আমাকে পলিটিক্যালি আর কোনোভাবে ইনভলভই দেখবেন না। নিজের দ্যাটস আন্ডারস্ট্যান্ডেবল, বাট আমি প্রথম প্রশ্নের উত্তর পেয়েছি যে আপনার আনুগত্যের জায়গা। আমি তো ভোটে দাঁড়াই নেই, না, অফকোর্স, কিংবা আমি তো ধরেন মানে যাত্রাপালার নায়কও না, বা আমি টিভি নাটক না, সিনেমা নায়ক, আমার ভক্তের অনুরাগী। হ্যাঁ, আমাকে মানুষ যারা ভালোবেসেছে, এটা আমার জাস্ট আমার জীবনের পাওয়া, তাই বলে আমি তাদেরকে ছোট করছি না। আমার কথা হচ্ছে, আমাকে কেন ট্রাস্ট করবে সেটার একটা উত্তর আমি দেই। কারণ আওয়ামী লীগ আমার সন্তানের মতো, বঙ্গবন্ধু আমার সমস্ত কিছু, দুই নেত্রী আমার তীর্থস্থান, আমার ভালোবাসার জায়গা।
আমি আওয়ামী লীগকে ভালোবাসি, এই মৃত্যুর আগ পর্যন্ত আমার চেষ্টা থাকবে নেত্রীকে দেশে ফেরানোর, আওয়ামী লীগকে তার মানে জায়গাতে, সসম্মানের জায়গাতে ফেরত আনা, এরকম অসংখ্য অনুরাগীর মতো। এটা আমি আমার বুকের গহীন থেকে করছি, এটা আমার ভেতর থেকে করছি, এই আনুগত্যের জায়গা থেকে করছি, আমি ভালোবাসার জায়গা থেকে করছি। যখন আমার সময় আসবে আমি আবার কোর্টে ফেরত চলে যাব, ওকালতি করব, দ্যাটস ইট। আচ্ছা, সো আমি বুঝতে পারলাম যে আপনার আনুগত্যের জায়গায় শুধুমাত্র দুজন মানুষ, একজন বঙ্গবন্ধু প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বঙ্গবন্ধু কন্যা, এবং না না, আনুগত্যের জায়গা বলতে হচ্ছে যে দলের প্রতি আমার আনুগত্য আছে, দলের অন্যান্য নেতার প্রতি আনুগত্য আছে, মানে জবাবদিহিতার জায়গাতে, মানে দুজন মানুষের কাছে আমার ভালো মন্দ খারাপ পলিটিক্যালি আমি এই দুজন মানুষের কাছে জবাবদিহি করবো। আন্ডারস্টুড নিঝুম ভাই, কিন্তু আমি একটা জায়গায় একমত না, সেটা হচ্ছে যে বিশ্বাস কেন করতে হবে? বিশ্বাস করতে হবে এই কারণে যে আপনি কারোর সাথে কাজ করলেন, আপনি ধরলাম আপনি একা একা কাজ করতেছেন, বাট আপনার একটা অডিয়েন্স আছে, তাই না? দেখেন তারুণ ভাই, আলটিমেটলি আপনি যদি সুযোগটা দেন, আমি একটু শেষ করি নিঝুম ভাই, আপনি যদি ওদেরকে সুযোগটা দেন তখন এরা নোংরামি করবে, এরা বিভেদ সৃষ্টি করবে, আপনাকে জামাত শিবির বানিয়ে দেবে। আমি একটা বলি, দেখেন আমাকে এমন ভাবে চেষ্টা করা হচ্ছে যাতে করে মানুষ আমাকে ভালো না বাসে, মনে করে ও লোকটা খারাপ, ওর আর ভক্ত না, এগুলো চেষ্টা চলছে। ফলে এগুলো আমার জন্য না এক ধরনের প্রেশার। ভাই দল ডুবে যাচ্ছে, এখন আমাকে কে ট্রাস্ট করবে না ট্রাস্ট করবে? মনে করেন যে আপনি ডুবে যাচ্ছেন, আপনাকে বাঁচাতে আমি দিছি দৌড়, ঝাঁপালাম, সমুদ্রে ডুবে যাচ্ছেন, এখন পাশের আবুল ছাবুল গাবুল মামুল বলছে এরে বিশ্বাস করি না, আমার তো এটা শোনার টাইম নাই, আমি পারি আর না পারি সাতটায় আপনার আগে জড়া ধরবো। আমি বুঝা বলতে পারতেছি না, আওয়ামী লীগ বিপদে পড়েছে। আমি আপনার সাথে একমত নিঝুম ভাই, কিন্তু যে লোকটা আবুল গাবুল যে পাশ থেকে বলছে যে এই লোকটা খারাপ, তো সে তো আসলে ঠিক করছে না, রাইট টাইমে রাইট কাজটা করছে না, তার উদ্দেশ্যে আপনি কি বলতে চান? ফাক অফ। আচ্ছা, ভালো বলেছেন। যাই হোক, আপনি শেষ কিছু বলতে চান কিনা? জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক।